আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এইচএসসি আইসিটি বইয়ের প্রোগ্রামিং চ্যাপ্টার। অনেকের কাছে এই চ্যাপ্টারটা আসলে খুবই সহজ, আবার অনেকের কাছে এটা অনেক কঠিন। আসলে এই চ্যাপ্টারটা যারা বুঝে বুঝে করেছে, অর্থাৎ হয়তো কোনো ডিভাইসে করেছে, তাদের কাছে চ্যাপ্টারটা খুবই সহজ। কিন্তু যারা শুধু বইয়ের মধ্যেই এই চ্যাপ্টারটা সীমাবদ্ধ রেখেছে, তাদের কাছে এটা অনেক কঠিন। তো আজকে আমরা আপনাদেরকে নিয়ে কোডিং করে করে ধীরে ধীরে বুঝতে চেষ্টা করব কিভাবে আসলে প্রোগ্রামিং কাজ করে। আমাদের কম্পিউটারে অনেক ধরনের প্রোগ্রামিং রিলেটেড কাজ আছে, অনেক অ্যাপস আছে, অনেক কাজ হয়। এই সবগুলোর পেছনে যে প্রোগ্রামিং এর হাত রয়েছে, আজকে আমরা সেই প্রোগ্রামিং নিয়ে একটু একটু করে বোঝার চেষ্টা করব। তো শুরু করা যাক আজকে আমাদের প্রোগ্রামিং এর ক্লাস। আমাদের প্রথমেই যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে প্রোগ্রামিং কি। প্রোগ্রামিং হলো কম্পিউটার বা অন্য যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে কোনো নির্দিষ্ট কাজ করার জন্য নির্দেশনাবলী বা কোড লেখা। আচ্ছা, এটা যদি আমরা একটু ভালোভাবে বুঝতে চাই, তাহলে আমরা এভাবে বুঝতে পারি যে প্রোগ্রামিং হলো মানুষ এবং কম্পিউটারের মধ্যে একটা ব্রিজ। অর্থাৎ মানুষ এবং কম্পিউটারের মধ্যে যোগাযোগ স্থাপন করার জন্য আমরা যে জিনিসটা করে থাকি সেটা হচ্ছে প্রোগ্রামিং। ধরো তুমি একটা ক্যালকুলেটর ব্যবহার করছো, তো ক্যালকুলেটর যে অ্যাপসটা তৈরি করা হয়েছে, সেই অ্যাপসটা তৈরি করতে যে প্রোগ্রামিং করা, তার অর্থ হচ্ছে প্রত্যেকটা ডিভাইসে অনেক অনেক বিলিয়ন বিলিয়ন চিপ রয়েছে, এবং সেই চিপগুলো কিভাবে কাজ করে, সেই চিপগুলো শুধুমাত্র জিরোজ এবং ওয়ান দ্বারা বিভিন্ন ধরনের অপারেশনস করে থাকে। অর্থাৎ যে কোনো ডিভাইসই শুধুমাত্র সিগন্যাল বোঝে এবং এছাড়া আর কিছুই বোঝে না। যেখানে ওয়ান হচ্ছে অন এবং জিরো হচ্ছে অফ। এবং এটা যদি আমরা অন্যভাবে বলতে চাই, তাহলে ওয়ান হচ্ছে হাই ভোল্টেজ এবং জিরো বা অফ হচ্ছে লো ভোল্টেজ। তো একটা ডিভাইস হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ ছাড়াই সকল কাজ করে থাকে, এবং সেই কাজগুলা করার জন্য আমরা যে জিনিসটা করে থাকি, বিভিন্ন অ্যাপস তৈরি করার জন্য সেখানে প্রোগ্রামিং করে থাকি। যে প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা একটা ডিভাইসকে বিভিন্ন কমান্ড দিই যে তুমি এই জিনিসটা করতে হবে, তুমি ওই জিনিসটা করতে হবে। তো এভাবে যখন প্রোগ্রামিংটা শুরু হয়, তখন একটা মেশিনের ভাষা বোঝার জন্য যে ল্যাঙ্গুয়েজটা আসে সেটা হচ্ছে মেশিন ভাষা। তো সর্বপ্রথম যে প্রোগ্রামিং ভাষাটা সেটা হচ্ছে মেশিন ভাষা, এবং মেশিন ভাষার পর যে ভাষাটা আসে সেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, তারপরে মধ্যম স্তরের ভাষা এবং পরে উচ্চ স্তরের ভাষা। তো একটা একটা করে আমরা সবগুলোই দেখব এখন। সর্বপ্রথম যেই ভাষাটা আসে সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ একটা কম্পিউটার বা একটা ডিভাইস, সেই মেশিনটা যেই ভাষা বুঝে, সেই ভাষাটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে প্রথম দিকের ভাষা। আচ্ছা, আমরা তো বুঝতে পারলাম যে একটা মেশিন বা একটা ডিভাইস শুধুমাত্র জিরো এবং ওয়ান, এছাড়া আর কিছুই বোঝে না। কারণ একটা ডিভাইস শুধুমাত্র সিগন্যালের মাধ্যমেই চলতে পারে। তো মেশিন ল্যাঙ্গুয়েজের পরে এটা যেই ল্যাঙ্গুয়েজটা আসে সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজটা শুধুমাত্র জিরোজ এবং ওয়ানস এর মাধ্যমে হওয়ার কারণে এই ল্যাঙ্গুয়েজে কোড করা অনেক কঠিন হয়ে দাঁড়াইতো। সাধারণ মানুষ এই ল্যাঙ্গুয়েজে কোড করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করতো না। তো জিরো এবং ওয়ান দ্বারা কোড লেখা হলে এটা পড়তেও অসুবিধা এবং বুঝতেও অসুবিধা। তার জন্য একটু আপডেট হয়ে পরে যে ল্যাঙ্গুয়েজটা আসলো সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা মূলত অনেকগুলো প্রতীক দ্বারা লেখা হয়, এবং এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা যখন আমরা কোনো প্রোগ্রাম লিখতাম বা যখন কোনো একটা প্রোগ্রাম লেখা হয়, তখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর হতে হয়। কারণ আমরা জানি কোনো একটা ডিভাইস কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ ছাড়া, অর্থাৎ জিরোজ এবং ওয়ান ছাড়া আর কোনো কিছুই সে বোঝে না। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যদি আমরা কোনো কোড করি, সেটাও আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত হয়। তো দেখা গেল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা অনেক কঠিন হয়ে যায় এবং সাধারণ মানুষের বোঝার বাইরে। এই জন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর মেশিন ল্যাঙ্গুয়েজ এই দুইটাকে বলা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তারপরে আপডেট হতে 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 অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের পরে যেটা আসে সেটা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। তো মিড লেভেল ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে যে ল্যাঙ্গুয়েজগুলো মানুষ স্বাভাবিকভাবে বুঝতে পারে, অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা যে ধরনের শব্দগুলো ব্যবহার করে থাকি, সেই শব্দগুলো নিয়েই একটা ল্যাঙ্গুয়েজ আসে। সেই ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। এবং তারপরে হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজের থেকে আরেকটু বেটার ভার্সন, যেগুলো হচ্ছে মানুষ আরো সহজে বুঝতে পারে। যদিও হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং মিড লেভেল ল্যাঙ্গুয়েজ মানুষ সহজে বুঝতে পারে, কিন্তু কম্পিউটার এগুলাকে সহজে বুঝতে পারে না। এই জন্য এই ল্যাঙ্গুয়েজগুলোকে ট্রান্সলেট করতে হয়। কি ভাষায় ট্রান্সলেট করতে হয়? সেই মেশিন ভাষায় ট্রান্সলেট করতে হয়।
তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এই তিনটা ল্যাঙ্গুয়েজকে মেশিন ভাষায় ট্রান্সলেট করেই কিন্তু কম্পিউটার বুঝতে পারে। তো এই জন্য আমাদের পরের টপিকসটা হচ্ছে ট্রান্সলেটর। ট্রান্সলেটরের প্রথম যেটা, সেটা হচ্ছে অ্যাসেম্বলার। আমরা প্রথমেই দেখেছি যে অ্যাসেম্বলি একটা ভাষা ছিল, সেই অ্যাসেম্বলি ভাষাটা মেশিন ভাষায় কি হতে হয়, রূপান্তর হতে হয়। ধরো তুমি বাংলাদেশি, আর তুমি ধরো স্প্যানিশ কারোর সাথে কথা বলতে চাও। তো তুমি তো স্প্যানিশ পারো না, এজিউম করো যে তুমি পারো না, পারতেও পারো, বাট ধরলাম আমরা যে তুমি পারো না। আর যে স্প্যানিশ, সেও তো বাঙালি বুঝবে না, তাই না? এখন তুমি যদি তার সাথে কথা বলতে হয়, তখন একজন ট্রান্সলেটর লাগবে, দোভাষী, যে তোমার ভাষাটাকে স্প্যানিশে রূপান্তর করে দেবে, আবার স্প্যানিশটাকেও বাংলায় রূপান্তর করে দেবে। তো এইটার জন্যই আমাদের একটা ট্রান্সলেটরের প্রয়োজন। প্রোগ্রামিং এর ক্ষেত্রেও আমাদের ট্রান্সলেটরের প্রয়োজন, কারণ কম্পিউটার মেশিন ভাষা ছাড়া কোনো ভাষাই আর বোঝে না, এবং আমরা অন্যান্য যে সকল ভাষায় কোড লিখি সেই ভাষাগুলো কম্পিউটার বুঝবে না। তো কোনো একটা ডিভাইসে যদি আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লিখি, এইটা যদি মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর হতে হয়, তাহলে আমরা যেই ট্রান্সলেটরটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে অ্যাসেম্বলার। তারপর হচ্ছে কম্পাইলার। কম্পাইলারও ঠিক একই রকম ভাবে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে সেগুলারে কি করে, ট্রান্সলেট করে দেয়। মিড লেভেল ল্যাঙ্গুয়েজ যেমন সি, সি প্লাস প্লাস, পাইথন, এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলা হচ্ছে গিয়ে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। তো সেখানে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার ব্যবহার হয়। যেমন সি, যেটা আমাদের বহুল পরিচিত একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটার জন্য কম্পাইলার ব্যবহৃত হয়, এবং ইন্টারপ্রেটার যেটা আমাদের পাইথনের জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দুইটাই হচ্ছে গিয়ে মিড লেভেল এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত হয়, তাহলে কেন দুইটা আলাদা? এখানে একটা জিনিস রয়েছে। কম্পাইলারের কাজ হচ্ছে সে কি করে, সম্পূর্ণ কোডটাকে একবারে ট্রান্সলেট করে দেয়, কিন্তু ইন্টারপ্রেটারের কাজ কি, সে একটা একটা করে লাইন ট্রান্সলেট করে। তাহলে পার্থক্যটা কি হলো? পার্থক্যটা হলো, যখন আমরা কোড লিখব, কম্পাইলার প্রথমে কম্পাইল করে না, ট্রান্সলেট করে না, আগে পুরাটা শেষ হয়, তারপরে কম্পাইলার ট্রান্সলেট করে একসাথে। কিন্তু ইন্টারপ্রেটার কি হয়, যখনই আমরা একটা করে লাইন লিখি সে এটারে ট্রান্সলেট করে, তারপর আবার আরেকটা লাইন লিখি সে এটাকে আবার ট্রান্সলেট করে, অর্থাৎ অনেক সময় নিয়ে ইন্টারপ্রেটার প্রত্যেকটা লাইনকে ট্রান্সলেট করে করে আমরা কোড লিখি। তো এই দুইটার মধ্যে কম্পাইলার হচ্ছে খুব দ্রুত কম্পাইল করে ফেলে, কিন্তু ইন্টারপ্রেটার খুব ধীর গতিতে কম্পাইল করে বা ট্রান্সলেট করে। কিন্তু এই দুটার মধ্যে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, কম্পাইলার যেহেতু একসাথে কোডটা ট্রান্সলেট করে, তাই এতে ডিবাগিং করা অনেক কঠিন, মানে ভুল হলে এটা বের করে আবার শুদ্ধ করতে অনেক সময় লাগে। অপরদিকে ইন্টারপ্রেটার যেহেতু একটা করে লাইন চেক করে করে তারপরে আসে, তাই ভুল হলে এটা সাথে সাথে ডিবাগিং করা যায়। তো এই হচ্ছে গিয়ে আমাদের ট্রান্সলেটর। তো বেসিক্যালি আমরা যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, তারপর এগুলোর জন্য ট্রান্সলেটর দরকার আছে, এইসব নিয়ে আলোচনা করে ফেলেছি। এবং আমাদের এই চ্যাপ্টারে যে জিনিসটা নিয়ে আমরা সবচেয়ে বেশি পড়াশোনা করব সামনে, সেটা শুধুমাত্র সি ল্যাঙ্গুয়েজ। তো এখন আমরা সি ল্যাঙ্গুয়েজের উপরে কি কি জানতে হবে, অ্যালগোরিদম, ফ্লো চার্ট, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। সি, এটা একটা বলা যায় যে মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ, কারণ সি দিয়েই মূলত প্রোগ্রামিং এর মিড লেভেল ল্যাঙ্গুয়েজের যাত্রা শুরু, এবং সি দ্বারাই ভবিষ্যতে অন্যান্য আরো যেমন সি প্লাস প্লাস, এগুলো সি থেকেই আইডিয়া নিয়ে পরবর্তীতে আপডেট হয়েছে। তো সি ল্যাঙ্গুয়েজটাকে যেই সিনট্যাক্স থাকে, সেই সিনট্যাক্সটার মতোই অন্যান্য ল্যাঙ্গুয়েজে প্রায় কাছাকাছি, তাই সি ল্যাঙ্গুয়েজটা পারলে কেউ অন্যান্য ল্যাঙ্গুয়েজটা শিখতে তার জন্য অনেক সহজ হয়ে যায়। তো আমরা আমাদের এই আইসিটি বইয়ে শুধুমাত্র সি ল্যাঙ্গুয়েজের মধ্যেই সীমাবদ্ধ থাকব, এবং তাও সি ল্যাঙ্গুয়েজের সব দিকে আমরা যাব না, শুধু একটু 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 করে ধারণা নিব। তো সি ল্যাঙ্গুয়েজের জন্য আমাদের যেই সকল জিনিসগুলো জানতে হবে, তার জন্য প্রথম হচ্ছে প্রোগ্রাম তৈরির কি কি ধাপ আছে। প্রোগ্রাম তৈরির জন্য আমাদের দুইটা কাজ করতে হয়, এবং একটা হচ্ছে, ধরো তুমি কোনো একটা কাজ করতে চাও, তো তুমি প্রথমে কি করো, পরিকল্পনা করো। তো প্রোগ্রামেরও পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাগুলো একটা হতে পারে ছবির মাধ্যমে, যেটাকে আমরা বলি ফ্লো চার্ট, এবং আরেকটা হতে পারে অ্যালগোরিদমের মাধ্যমে, যেটা হচ্ছে আমরা সরাসরি লিখে ফেলি। আচ্ছা, ধরো ফ্লোচার্টটা কি, ফ্লোচার্টটা হচ্ছে চিত্রের মাধ্যমে আমরা যখন কোনো একটা প্রোগ্রামকে বোঝাতে চাই, সেটা চিত্রের মাধ্যমে ধাপ বাই ধাপ বোঝানো, যে আমরা প্রথমে এটা করব, তারপর এটা হবে, অর্থাৎ তাকে ইনস্ট্রাকশন দেওয়া,
একটা কম্পিউটারকে যে আমরা কোডিং সাহায্যে ইনস্ট্রাকশন দিব সেটা আগে চিত্র আকারে প্রকাশ করাটাই হচ্ছে কি ফ্লো চার্ট। তো ফ্লো চার্টের বেসিক কয়েকটা সিম্বল আছে, যেই কয়েকটা সিম্বল জানলেই আমরা মূলত ফ্লো চার্টের সব জিনিসগুলো আমাদের কভার হয়ে যাবে। সেগুলো হচ্ছে, প্রথমেই আমরা যদি যখন যে কোনো একটা কোড করতে চাই, তো কোডের শুরুর জন্য আমরা এই ওভাল শেপের মতো একটা চিহ্ন আঁকবো। তারপর এই চিহ্নটা আমরা সবাই জানি এটা দেখতে কিরকম, এটা দেখতে একটা সামান্তরিকের মতো। এটার ভেতরে আমরা ইনপুট এবং আউটপুট রাখবো। যখনই আমরা কোনো একটা কাজ করতে চাই বা কোনো একটা কোড লিখি, সেখানে আমাদের ইনপুট থাকে, আউটপুট থাকে, তো সেইগুলো আমরা এই চিহ্নের ভেতরে দিব। এবং আমরা যে কাজটা করি ইনপুট এবং আউটপুট দ্বারা, সেই প্রসেসিংটা হচ্ছে আমরা এই আয়তক্ষেত্রের মতো চিহ্নের ভেতরে দিব। আবার অনেক সময় আমাদের কোডে অনেক কন্ডিশন থাকে যে এটা হলে এটা করব, ওটা হলে ওটা হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট একটা জিনিসের উপর একটা কন্ডিশন দিয়ে দেওয়া হয়। সেই শর্তটার জন্য আমরা এই ডায়মন্ড শেপের মতো এটার ভেতরে শর্তটা দেব। আবার অনেক সময় হতে পারে যে দুইটা তিনটার জন্যই সেম একটা প্রিন্ট হবে, তখন আমরা কানেক্টর ব্যবহার করে দেই। অনেকগুলো ফ্লো যখন একই রেজাল্ট নিয়ে আসতে চায় বা একই জায়গায় নিয়ে আসতে চায়, তখন আমরা এই কানেক্টর ব্যবহার করি। আমরা যখন সামনে কোড করব বা ফ্লো চার্ট করব, তখন এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পারবো। আর এই অ্যারো চিহ্ন দ্বারা হচ্ছে একটা শুরু থেকে তারপরে ইনপুট তারপরে প্রসেস এই বিভিন্নটার সাথে যুক্ত করে দেওয়ার জন্য এই অ্যারো চিহ্নগুলো ব্যবহৃত হয়ে থাকে। ফ্লোচার্টের পরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে অ্যালগরিদম। ফ্লোচার্ট, অ্যালগরিদম এবং কোডিং কিন্তু একই রকম। ধরো তুমি খাবার খেতে বসছো, তো তুমি প্রথমে কি করো, শুরু করো, তারপরে হাত ধোও, তারপরে বিসমিল্লাহ বলে খেতে বসো, খাওয়া শেষ হলে আবার আলহামদুলিল্লাহ বলো, তারপরে শেষ। এই যে ধাপগুলা, এইরকম ধাপগুলো আমরা কোডিং এ ব্যবহার করব। অর্থাৎ কোডিং স্টার্ট হবে, ইনপুট গুলা নিব, তারপর ইনপুটের মধ্যে বিভিন্ন প্রসেসিং হবে, তারপরে শেষ হয়ে যাবে। অর্থাৎ এইরকম লেখাগুলা ধাপ ধাপ করে একটা কোডকে, সেটাই হচ্ছে অ্যালগরিদম। তো যখন তুমি অ্যালগরিদম পারবা তখন কোডিংও পারবা, অথবা যদি তুমি কোডিং পারো তাহলে তুমি অ্যালগরিদম পারবা, তুমি ফ্লো চার্টও পারবা। অর্থাৎ এই তিনটাই একটা আরেকটার সাথে সামঞ্জস্যপূর্ণ। তো অ্যালগরিদম আমরা দেখার পরে এখন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কোডিং। তো সি ল্যাঙ্গুয়েজে আমরা কি কি শিখবো? সি ল্যাঙ্গুয়েজে আমরা শিখবো সেকশনস অফ সি, তারপরে কি কি ডাটা টাইপস আছে, তারপর ভেরিয়েবলস, তারপরে কিভাবে প্রিন্ট করা হয়, তারপরে ইউজার থেকে কিভাবে ইনপুট নেওয়া হয়, আর কন্ডিশনাল স্টেটমেন্টস গুলা। তো ধীরে ধীরে আমরা সি এর এই জিনিসগুলো দেখে নিব এবং আমরা কোডিং করার সাথে সাথে এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পারবো। যদিও অনেক প্রবলেম সলভিং করার পরেই আমরা এই জিনিসটা অনেক ভালোভাবে বুঝতে পারি, তবে যতটুকু পারা যায় এই ক্লাসে আমরা ততটুকুই করব। প্রথমে হচ্ছে সি এর কি কি সেকশনস আছে। তো আমরা যখন দেখব এই কোডটা, এখন আমরা হয়তো কোনো কিছু এর বুঝতে পারবো না। এর কয়েকটা এই যে হ্যাশ, তারপরে ইনক্লুড, তারপরে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, তারপরে এখানে আবার কি ব্র্যাকেট, তারপরে কার্লি ব্রেস, তারপরে এই জিনিসগুলো আমরা একটু ব্রেকডাউন করে যদি বুঝতে চাই, তাহলে প্রথম হচ্ছে এই যে ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ, এর অর্থ হচ্ছে এই লাইনটা একটা হেডার ফাইল। অর্থাৎ যখন আমরা কোনো একটা কোড এডিটরে কোড লিখি, তখন এইটা আমাদের উপরে দিতে হয়। এর অর্থ হচ্ছে আমরা কম্পাইলারকে বলছি যে আমাদের এই কোডের মধ্যে ইনপুট এবং আউটপুট আছে। একটু আগে আমরা কম্পাইলার শিখেছিলাম, তাই না? কম্পাইলারের কাজ কি? কম্পাইলারের কাজ হচ্ছে কোনো একটা কোডকে মেশিন ভাষায় রূপান্তর করা। তো যখনই কম্পাইলার যেহেতু মেশিন ভাষায় রূপান্তর করতে পারে, তাকে আমাদের বলতে হয় যে আমরা এই কোডটার মধ্যে কি ধরনের কাজ করতে চাই। তো এই কোডটার মধ্যে আমরা যেহেতু ইনপুট এবং আউটপুট প্রদর্শন করতে চাই, এই ধরনের প্রত্যেকটা কোডে ইনপুট এবং আউটপুট থাকে। তো আমরা প্রত্যেকটা কোডের শুরুতেই একটা ইনক্লুড করে দেই একটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের লাইব্রেরি। তো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ এটা প্রত্যেকটা কোডের শুরুতেই থাকবে। এবং তারপরে যে সেকশনটা সেটা হচ্ছে একটা ফাংশন, সেটা হচ্ছে একটা মেইন ফাংশন। অর্থাৎ আমাদের পুরো যে কোডটা থাকবে সেই কোডটা হচ্ছে এই মেইন ফাংশনের ভেতরে থাকবে। সেখানে আইএনটি মেইন দ্বারা ইন্টিজার মেইন বোঝানো হচ্ছে, এবং ফাংশন তো আমরা জানি একটা প্রথম বন্ধনী থাকে। এই লাইনটা আমাদের হুবহু এরকম খাতায় লিখতে হবে। তারপর হচ্ছে কার্লি ব্রেস, এবং কার্লি ব্রেসের মধ্যে আমাদের সম্পূর্ণ এক্সিকিউটেবল স্টেটমেন্টস গুলা আমরা লিখে দেব। আচ্ছা, তারপরে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ডাটা টাইপস। আমরা কি ডাটা নিয়ে কাজ করতে চাই সেটা হচ্ছে ডাটা টাইপস। হয়তো আমরা কোনো সংখ্যা নিয়ে কাজ করতে চাই, অথবা আমরা এমন হতে পারে শুধু লেটার নিয়ে কাজ করতে চাই, অথবা আমরা পূর্ণ সংখ্যা ছাড়া দশমিক সংখ্যা নিয়েও কাজ করতে পারি। তো এই ধরনের কয়েকটা ডাটা টাইপস আমরা এই বইয়ে আছে, সেগুলো আমরা পড়ব। প্রথমে হচ্ছে ইন্টিজার ডাটা টাইপস।
ইন্টিজার ডাটা টাইপ হচ্ছে শুধুমাত্র পূর্ণ সংখ্যা দ্বারা যদি কোনো একটা প্রোগ্রাম তোমাদের করতে বলে, তাহলে আমরা যেই ডাটা টাইপ তাকে বলে দিব সেটা হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ। তো ডাটা টাইপস গুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডাটা টাইপস ছাড়া তুমি কোনো একটা প্রোগ্রামকে বুঝাইতে পারবে না যে তুমি কোন ধরনের মান নিয়ে কাজ করতেছো। কোডিং মানেই তো আমাদের মেশিনকে বলতে হবে যে আমরা এটা নিয়ে কাজ করছি। ধরো তুমি বাজারে গেছো আলু কিনতে, তোমার বলতে হবে তুমি আলু কিনতে গেছো। তুমি যদি বাজারে গিয়ে নাই বলো, তাহলে তোমাকে দোকানদার কি দিবে? তো তোমার প্রথমে তাকে বলতে হবে যে আমরা একটা ইন্টিজার টাইপ নিয়ে কাজ করব। ইন্টিজার ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d, অর্থাৎ যখনই আমরা কোডের মধ্যে একটা ডাটা টাইপ ইন্টিজার লিখব আর পূর্ণ সংখ্যাকে কোনো ইনপুট অথবা আউটপুট হিসেবে দেখাতে হবে, তখন আমরা ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %d ব্যবহার করি। আমরা একটু পরে এই জিনিসটা খুব ভালোভাবে বুঝে নেব। তারপর হচ্ছে ফ্লোটিং। ফ্লোটিংটা হচ্ছে দশমিক সংখ্যা। যদি আমরা দশমিক সংখ্যা নিয়ে কাজ করতে চাই, তাহলে আমরা এই ফ্লোটটা ব্যবহার করি আমাদের কোডে। ধরো তুমি কোনো একটা গড় বের করতে চাচ্ছ কোনো সংখ্যার, তো গড় দশমিকে হতে পারে। ধরো 10, তারপরে 5, তারপরে আরো 5, এই তিনটা সংখ্যা তুমি যোগ করে 3 দিয়ে ভাগ করে দিলে হয়তো দশমিক সংখ্যাই আসবে। তো এই দশমিক সংখ্যাটা দেখানোর জন্য আমরা কিন্তু ইন্টিজার ব্যবহার করতে পারবো না। এই ইন্ট ফাংশনটা শুধুমাত্র পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো আমাদের তখন দশমিক ওয়ালা কোনো ফাংশন যদি করতে হয়, তখন আমাদের সেটা ব্যবহার করতে হবে ফ্লোট। এবং ফ্লোটের মধ্যেই আমরা ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে ব্যবহার করব %f, অর্থাৎ কোনো দশমিক মান দেখানোর জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f। তো ফ্লোটের পরে যেটা, সেটা হচ্ছে ডাবল। ডাবল হচ্ছে দশমিক সংখ্যায়, কিন্তু এ ফ্লোটিং পয়েন্টের চেয়ে বেশি পরিমাণে সংখ্যা প্রদর্শন করতে পারে। ডাবল প্রায় দশমিকের পরে 15টা ঘর পর্যন্ত সংখ্যা দেখাতে পারে, যেখানে ফ্লোটিং শুধুমাত্র দশমিকের পরে 6টা সংখ্যাই দেখাতে পারে। তো ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %lf, এটা ছোট হাতের এল, তারপর হচ্ছে এফ। এটা দ্বারা আমরা মূলত আউটপুটের মধ্যে প্রিন্ট করলে কোনো একটা ডাবল, তখন আমরা এটা দেই ফরম্যাট স্পেসিফায়ার। তারপর হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার হচ্ছে যে কোনো একটা সিম্বল বা যে কোনো একটা লেটারকে যখন আমরা কোনো কোডের মধ্যে দেখাইতে চাই, বা কোনো একটা প্রোগ্রামে যদি শুধুমাত্র কোনো লেটার থাকে অথবা কোনো একটা সিম্বল থাকে, তাহলে আমরা যেই ডাটা টাইপসটা ব্যবহার করব সেটা হচ্ছে ক্যারেক্টার। আবারও বলে নিচ্ছি, ডাটা টাইপস হচ্ছে আমাদের কোডটা কোন ধরনের মান নিয়ে কাজ করবে সেইটা বলে দেওয়া, অর্থাৎ টাইপটা বলা, যে এটা হয় পূর্ণ সংখ্যা, না হয় দশমিক সংখ্যা, না হয় বড় দশমিক, না হয় একটা ক্যারেক্টার। তো এই ডাটা টাইপস হচ্ছে গিয়ে আমাদের টাইপটা বলা। তারপরে যেটা, সেটা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে ডাটা টাইপস বলার পরে সেইটা কোন মানের ভেতরে বসবে, অর্থাৎ একটা চলক। ভেরিয়েবল হচ্ছে একটা চলক। ধরো তুমি বাজারে গেলা, ডাটা টাইপস হচ্ছে আলু, তুমি আলু কিনতে গেছো বাজারে। এখন আলু রাখার জন্য তোমার কি লাগবে? একটা ব্যাগ লাগবে। এই ভেরিয়েবল হচ্ছে সেই ব্যাগ, অর্থাৎ ভেরিয়েবলের মধ্যেই ইনপুট গুলা থাকবে, অর্থাৎ এলিমেন্ট গুলা কোথায় থাকবে? ভেরিয়েবলে। ভেরিয়েবল ডিক্লেয়ার করার আগে আমার আগে বলতে হবে যে এটা কোন ডাটা টাইপস। এটা কোন ডাটা টাইপস বলার পর সেটা ইন্টিজার নাকি ফ্লোটিং নাকি ডাবল, অর্থাৎ এটা আলু নাকি টমেটো নাকি পেঁয়াজ, এটা বলার পরে তারপরে আমার একটা ব্যাগ নিতে হবে, সেটা হচ্ছে কি? ভেরিয়েবল। তো ভেরিয়েবল হচ্ছে সেই চলক, যেটা আবার যে কোনো কিছুই হতে পারে। অর্থাৎ তুমি যে কোনো নাম দিতে পারো, নিজের নাম দিতে পারো, ABCI, যে কোনো কিছু দিতে পারো, জাস্ট ওইটা হচ্ছে গিয়ে একটা চলক হিসেবে রাখবে। যেমন আমরা অঙ্ক করার সময় X, A এগুলা ভেরিয়েবল হিসেবে ধরতাম, তারপর X এর মান যে কোনোটা বের হইতে পারতো। তো এইরকম চলক হচ্ছে যে কোনো একটা ব্যবহার করা যাবে, তবে এর কয়েকটা নিয়ম আছে। ভেরিয়েবল আমরা শুরুতে সংখ্যা ব্যবহার করা যাবে না, অর্থাৎ কোনো একটা ভেরিয়েবলের শুরুতে আমরা কখনোই সংখ্যা ব্যবহার করতে পারবো না। অর্থাৎ ধরো আমরা একটা ভেরিয়েবল এরকম ডাটা টাইপস ইন্টিজার, তারপরে আমরা একটা ভেরিয়েবল বললাম, ধরো বললাম এ একটা ভেরিয়েবল বলতে পারি, কিন্তু আমরা 1a বলতে পারবো না, অর্থাৎ এটা একটা ভেরিয়েবল হবে না। আমাদের ভেরিয়েবল এরকম হতে পারে ABCD, এটা ভেরিয়েবল হতে পারে, কিন্তু কখনো সামনে সংখ্যা আসবে না, অর্থাৎ এটা একটা ভেরিয়েবল হতে পারে না। এটা হচ্ছে আমাদের প্রথমটা, অর্থাৎ সংখ্যা শুরুতে হতে পারবে না। তারপর যেটা, সেটা হচ্ছে মাঝে খালি রাখা যাবে না। অর্থাৎ কি, আমরা এই যে ধরো ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, আমরা মাঝখানে এরকম খালি রাখতে পারবো না। তো আমাদের এটা একত্রে লিখতে হবে, আমরা এরকম চাইলে খালি রাখতে পারবো না। তো আমাদেরকে আরেকটা নিয়ম ফলো করতে হবে, সেটা হচ্ছে মাঝে খালি রাখা যাবে না। তারপর হচ্ছে এই ভেরিয়েবলে ডলার এবং আন্ডারস্কোর ছাড়া অন্য প্রতীক ব্যবহার করা যাবে না, অর্থাৎ এই দুইটা ছাড়া অন্য যে কোনো প্রতীক ব্যবহার করা যাবে না।
যেমন ধরো আমরা এখানে এভাবে লিখতে পারবো যে এরকম $, অথবা এরকম দিতে পারবো আন্ডারস্কোর দিয়ে। কিন্তু আমরা এখানে চাইলেই হ্যাশ, তারপরে ধরো পার্সেন্টেজ, অন্য যে কোনো সিম্বল ব্যবহার করতে পারবো না। আচ্ছা, তারপরে সবার শেষে যেটা, সেটা হচ্ছে রিজার্ভ কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। অর্থাৎ সি প্রোগ্রামের কিছু নিজস্ব কিওয়ার্ড আছে যেটা সে শুধু নিজেই ব্যবহার করবে। যেমন আমরা ডাটা টাইপে ইন্টিজার দেখলাম, এখন আমি যদি আবার এখানে আরেকটা ইন্ট লিখে দেই ভেরিয়েবল হিসেবে, যেহেতু আমি জানি আমার মন যা চায় তাই হবে, কিন্তু তাও মন যা চায় তাই কি করা যায় না, অনেক সময় করা যায় না। তো এখানে হচ্ছে এই ডাটা টাইপ হিসেবে আমরা ইন্টিজার নিতে পারবো না, নিলে তোমার কোড হবে না। তুমি নিতে পারবা কিন্তু তোমার কোড হবে না। তো আমাদের বুঝতে পারলাম যে যে কোনো একটা লিখতে পারবো, বাট এখানে 4টা রুলস ফলো করতে হবে। এটা অনুযায়ী আমাদের ভেরিয়েবল লিখতে হবে, যে তুমি কোন ব্যাগ নিবা তোমার ইচ্ছা, কিন্তু এই 4টা রুলস তোমার ফলো করতে হবে। তো ভেরিয়েবলের পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে হ্যাঁ, ভেরিয়েবলের পরে আমরা হচ্ছে প্রিন্টএফ ফাংশন দেখব, যে কিভাবে আসলে একটা জিনিস প্রিন্ট করা হয়। তো আমরা এখন এইখানে ধরো আমরা একটা ইন্টিজার টাইপ যে কোনো একটা জিনিস ধরো লিখলাম, ইন্টিজার এ বা বি বা যে কোনো একটা কিছু। এটা আসলে আমাদের এখন আপাতত দরকারও নাই, আমরা just একটা জিনিস প্রিন্ট করতে চাই। তো আমরা প্রিন্ট করতে হলে আমরা লিখি প্রিন্টএফ, যেহেতু এটা একটা ফাংশন তো এটা প্রথম বন্ধনী হবে। আমরা জানি প্রত্যেকটা ফাংশনই একটা প্রথম বন্ধনী থাকে। এবং প্রিন্টএফ এর সিনট্যাক্সটা হচ্ছে এর ভিতরে ডাবল কোটেশন থাকবে, এবং এই স্টেটমেন্টটা শেষ করার পরে একটা সেমিকোলন দিতে হবে। নরমালি সি ল্যাঙ্গুয়েজে এই কার্লি ব্রেসের ভেতরে আমরা যাই লিখবো সবগুলা স্টেটমেন্ট এক একটা শেষ হওয়ার পরে তারপর একটা সেমিকোলন দিতে হয়, না হলে এই লাইনটা সে এক্সিকিউট করবে না। তো এই প্রিন্টএফ এর ডাবল কোটেশনের ভেতরে আমরা যা ইচ্ছা লিখব তাই প্রিন্ট হবে, তাই কি হবে, প্রিন্ট হবে। আমরা যদি এটা দেখে প্রিন্ট করে তাহলে দেখবা যে এখানে লেখা আসছে আমরা যা ইচ্ছা তাই প্রিন্ট হবে। এটা হচ্ছে গিয়ে প্রিন্টএফ এর কামাল। তো প্রিন্টএফটা কিভাবে হয়, প্রিন্টএফটা হয় ডাবল কোটেশনের ভেতরে, এবং ডাবল কোটেশনের ভেতরে আমরা যা লিখব তাই চলে আসবে। ঠিক আছে, তারপরে আসো যেটা, সেটা হচ্ছে স্ক্যানএফ। স্ক্যানএফ হচ্ছে ইউজার কি দিতে চায় সেটা প্রদর্শন করবে। আমরা যদি একটু এইটারে এলাবোরেট করি, ধরো আমাদের প্রিন্টএফ হচ্ছে আউটপুট দেখানোর জন্য, আর স্ক্যানএফ হচ্ছে ইনপুট দেওয়ার জন্য। ধরো আমি একটা ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, এবং পূর্ণ সংখ্যা ধরো একটা ভেরিয়েবলে রাখতে হয়, সেটা হচ্ছে এ। এখন আমি এর মধ্যে একটা মান রাখতে চাই, ধরো এ না দিয়ে আমরা দিলাম বয়স, এজ। তো আমরা একটা বয়স দিতে চাই, এখন বয়সটা কত হতে পারে, আমি দিতে পারি এজ সমান 20, এটা তো আমি দিলাম তাই না। কিন্তু না, আমি যদি বলি যে তুমি দাও তোমার বয়স কত, ক্যালকুলেটরে তো আমরা নিজেরা ইনপুট টাইপ করি তাই না, কারণ ক্যালকুলেটরটা এরকম একটা স্ক্যানএফ ফাংশন আছে যে যাতে ইউজার ইনপুট দিতে পারে। আমরা চাই ইউজার যাতে ইনপুট দিবে, এই জন্য আমরা যে ইউজার থেকে ইনপুট নিব সেখান থেকে ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করতে হবে স্ক্যানএফ, যেখানে ভেরিয়েবল এজ এটার মান আগে দেয়া নাই। এখন আমরা এজ এর মান দেওয়ার জন্য ইউজারের কাছে ছেড়ে দিব, যে ইউজার দিবে এজ এর মান কত, আমরা দিব না, তোমার হাতে ছেড়ে দিলাম। তো স্ক্যানএফ এটাও একটা ফাংশন, তো এটাও একটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে বা প্যারেনথেসিসের বলে, প্যারেনথেসিসের ভেতরে আমরা লিখব। তো এইখানেও ডাবল কোটেশন লাগবে, এবং আমরা আগেই বলেছি যদি ইন্টিজার টাইপ হয় তাহলে এটার যদি আমরা কোনো ভ্যালু প্রদর্শন করতে চাই অথবা ইনপুট হিসেবে নিতে চাই, তাহলে আমাদের ফর্মেট স্পেসিফায়ার হিসেবে ব্যবহার হয় %d। তো এই %d দ্বারা বোঝালো যে একটা ইনপুট সেটা পূর্ণ সংখ্যা নিব আমরা, এবং এই আমাদের যে ডাবল কোটেশন আছে এই ডাবল কোটেশনের এই লেখাটার বাইরে আমাদের দিতে হবে একটা কমা, দিয়ে দিতে হবে একটা সিম্বল n%, এবং n% এর পরে আমরা দিব একটা পয়েন্টার, অর্থাৎ এই পার্সেন্ট এটা কার মান, অর্থাৎ কোন চলকের মান এটা আমরা নিচ্ছি, সেই চলকটা কত, এজ। তো আমরা এখানে লিখব এজ। আমরা যদি এখানে এজ না লিখি তাহলে কখনোই আমরা ইনপুট হিসেবে এই মানটা সে নিবে না। তো স্ক্যানএফ হিসেবে এখন সে কি চলে আসছে, এজ। তো এই স্ক্যানএফটা প্রিন্ট করার জন্য আমাদেরকে এখন একটা প্রিন্টএফ ব্যবহার করতে হবে, অর্থাৎ এই এজটা কত এটা তো আমরা ইনপুট দিয়েছি, এখন এটা আমরা আউটপুট হিসেবে দেখতে হবে। তো প্রিন্টএফ এটাও একটা ফাংশন, ফাংশনের ভিতরে আমরা আবার দিব কি, আমরা দিব কোটেশন মার্ক, এর ভিতরে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %d। তো চাইলে আমরা এটাকে একটু সুন্দর করে লিখতে পারি, যেহেতু প্রিন্টএফে যা ইচ্ছা লেখা যায়, তো লিখতে পারি ইয়োর এজ ইজ %d। এখন এই %d টা কার মান,
অবশ্যই এটা হচ্ছে এজ। এখানে কিন্তু n% দিতে হবে না, কারণ এখানে আমরা n% শুধুমাত্র ব্যবহার করব scanf এর ভেতরে। printf এ শুধুমাত্র আমরা চলকটা লিখে দেব, ভেরিয়েবলটা, সেটা হচ্ছে কি এজ, এবং এজটা সামনে একটা কমাও আছে, তো কমা দিয়ে তারপরে এজ দিব, এবং শেষে আমরা কি দিয়ে দেব একটা, যেহেতু স্টেটমেন্ট শেষ, একটা খেয়াল করে দেখতে হবে সেমিকোলন হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের প্রাণ। সেমিকোলন না থাকলে সি ল্যাঙ্গুয়েজ কোনো কাজই করবে না। তো এই সেমিকোলন যদি আমরা না দেই তাহলে আমাদের কোড শেষ। তো এটা হচ্ছে, এবং লাস্টে আমরা একটা রিটার্ন টাইপ দিয়ে দেই, সবগুলা কোডেই আমরা একটা রিটার্ন টাইপ দিয়ে দেব, রিটার্ন টাইপ 0। তো এটা হচ্ছে গিয়ে আমাদের বেসিক্যালি একটা scanf এর মান %d, সেটা হচ্ছে যেহেতু পূর্ণ সংখ্যা ইন্টিজার তাই আমরা কি দিলাম %d, এবং এটা এজ ভেরিয়েবলের মান, কারণ আমরা জানি একটা ডাটা টাইপ দিলে তার সাথে একটা ভেরিয়েবল দিতে হবে, যে ভেরিয়েবলের মান আমরা এখন ইউজার থেকে নিব, এজন্য মান না বলে দিয়ে আমরা এখানে scanf ব্যবহার করেছি, এবং তারপরে এই মানটা আউটপুটে দেখাবো, সেটা হচ্ছে printf। printf হচ্ছে আউটপুটে আমরা এই বয়সটা দেখাবো, এই জন্য %d যেহেতু পূর্ণ সংখ্যা, এবং যেহেতু এটা বয়সটাই দেখাবো তাই কমা দিয়ে এজ লিখতে হবে, না হলে কিন্তু সে দেখাবে না। তো এখন যদি আমরা এটারে রান করি এবং এখানে একটা বয়স লিখি, ধরো 20, তো লিখবে ইয়োর এজ ইজ 20, ঠিক আছে? এখন এটা দেখতে সুন্দর না, তাই না? কেমন যেন লাগে, তাই প্রথমে আমরা আরেকটা printf যদি দিয়ে দেই তাহলে ব্যাপারটা একটু সুন্দর হবে। আমরা এখানে printf দেই, লিখতে পারি এন্টার ইয়োর এজ, তো একটু সুন্দর হবে না? তোমার বয়স কত, তোমার বয়স টাইপ করো, তো এখানে সে তুলবে তোমার বয়স কত। এখানে দেখো আমরা কোনো পার্সেন্টেজ ব্যবহার করিনি, কারণ এখানে কোনো মান প্রদর্শন করবে না, এখানে শুধুমাত্র এই লেখাটা উঠবে। যেহেতু মান প্রদর্শন করবে না, সেহেতু আমাদের কোনো ফরম্যাট স্পেসিফায়ারও ব্যবহার করতে হবে না। আমি আবারও বলি, এই %d এগুলো হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। যখনই আমরা কোনো ভ্যালু দেখাতে চাই, পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা, যে কোনো কিছু, তখন আমাদের এই %d বা f এই ফরম্যাট স্পেসিফায়ারগুলো ব্যবহার করতে হয়। তো আমরা যদি এই কোডটা এখন রান করি, দেখো প্রথমে লেখা আছে এন্টার ইওর এজ, আমরা যদি এখানে টাইপ করি 5, তারপরে লেখা আছে ইওর এজ ইজ 5, খুব সুন্দর না? আমরা কিন্তু একটা প্রোগ্রাম করে ফেলছি, ওয়াও, দারুণ ব্যাপার। তো আমরা একটা এজ নিই, এখন একটু দেখো এটা তাও একটু কেমন যেন এক জায়গায় লাগে, এই যে এখানে একটু গ্যাপ নাই, তো আমরা একটু গ্যাপের জন্য কি করতে পারি, এজ লিখে একটু সুন্দর গ্যাপ দিয়ে দিতে পারি, বা একটা এখানে কোটেশন মার্ক দিয়ে গ্যাপ দিতে পারি। তো আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের দেখাই, এই যে এইজের শুরুতে আমি যদি 1 লিখে দেই তাহলে কোডটা কিন্তু রান করবে না। এই যে দেখো এখানে রেড সিগন্যাল চলে আসছে, আমরা বলছিলাম কি শুরুতে কি থাকবে না, সংখ্যা থাকবে না, কিন্তু আমরা যদি এইখানে সংখ্যা দেই 1 অথবা মাঝে সংখ্যা দেই তাহলে কিন্তু কোডটা রান করবে। এই যে দেখো এখন কিন্তু কোডটা রান করবে, কিন্তু সমস্যাটা কি বলতো, এখানে আমরা ভেরিয়েবল চেঞ্জ করে ফেলেছি, এই জন্য এইখানে মানে আমরা শুধু এই এজ দিয়েছি, ভেরিয়েবল তো আমাদের এইটা, তাইলে মানও আমাদের এইটা নিতে হবে, এই যে এটা, এটাতেই আমাদের কি নিতে হবে, মান নিতে হবে, না হলে কিন্তু হবে না। এই যে ঠিক এটাতেই আমাদের মান নিতে হবে, আমাদের পুরা ভেরিয়েবলটা একই রকম হতে হবে, যে এটা ভেরিয়েবল নিয়েছি, মান তো ওইটাই। এখন তুমি একটা ব্যাগ কিনেছো আলুর জন্য, তুমি আরেকজন মানুষের ব্যাগে কি তোমার আলু ভরতে পারবা? না, তোমার ব্যাগেই ভরতে হবে, আরেকজন মানুষের ব্যাগে ভরলে তো ও নিয়ে যাবে, তুমি তো আর পাবা না। এই জন্য সবগুলা ভেরিয়েবল সেম হইতে হবে। এখন আমরা রান করলে রান হয়ে গেছে, এই যে গ্যাপও পেয়ে গেছি, বাহ। এখন আমরা যদি 10 লিখি, চলে আসি, তাও একটু কেমন, এই যে মাঝখানে গ্যাপ নাই, একটার পর আরেকটা সাথে সাথে লাইন চলে আসছে, এই জন্য আমরা এসকেপ সিকোয়েন্স ব্যবহার করি, অর্থাৎ একটা লাইন গ্যাপ দেওয়ার জন্য আমরা যা করি তা হচ্ছে, এই যে আমাদের ডাবল কোটেশন আছে না, এই ডাবল কোটেশনের একদম একটু আগে আমরা একটা ব্যাকস্ল্যাশ দেই এবং একটা এন লিখি, এর অর্থ নিউ লাইন, তার মানে এটার পরে একটা নতুন লাইন আসবে। এবং এই লাস্টে যে প্রিন্টএফ, প্রত্যেকটা প্রিন্টএফে আমরা চাইলে এই কোটেশনের আগে আমরা একটা ব্যাকস্ল্যাশ দিয়ে একটা নিউ লাইনের একটা আমরা ব্যবহার করতে পারি। তো আমরা যদি এখন রান করি, এই যে দেখো এন্টার ইউর এজের নিচের লাইনে চলে আসছে। এখন আমরা যদি 10 লিখি, দেখো এটাও নিচের লাইনে ইয়োর এজ ইজ 20, তারপর একটা গ্যাপ চলে আসছে। তো আমরা এইভাবে নিউ লাইন এরকম এসকেপ সিকোয়েন্স গুলা দ্বারা আমরা কি করতে পারি, গ্যাপ নিয়ে আসতে পারি। আচ্ছা, যেমন এখানে এন আছে, আবার টিও হতে পারে, আমরা চাইলে এখানে দিতে পারি টি। টি দিয়ে কি বোঝায়, একটা ট্যাব, অর্থাৎ 4টা স্পেস গ্যাপ নেবে। দেখাই, এই যে দেখো 4টা স্পেস গ্যাপ নিয়েছে, অর্থাৎ টি এর কাজ হচ্ছে গিয়ে 4টা স্পেস গ্যাপ নেয়া। তো এইখানে আমরা এখন ইনপুট দিলে সে নিচে দেখাচ্ছে ইওর এজ ইজ 10। তো এইভাবে নরমালি আমরা ইনপুট নেয়া এবং এটা প্রিন্ট করা শিখে গেছি, তাই না? আচ্ছা, খুব দারুণ। এখন আমরা পরবর্তীগুলোতে চলে যাই।
তো স্ক্যানএফ এর পরে আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টস। এইটা হচ্ছে গিয়ে কোনো একটা কাজ করতে হলে আমাদের অনেক ধরনের কন্ডিশন থাকতে পারে। সেই কন্ডিশনগুলা জানার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে যে কন্ডিশন কি। ধরো তুমি বলতে পারো যে আজকে বৃষ্টি হলে আমি বাইরে বের হব না, অথবা তুমি বলতে পারো যে আজকে বৃষ্টি হলে আমি স্কুলে যাব না, বৃষ্টি না হলে স্কুলে যাব। এই যে একটা কন্ডিশন দিয়ে দেওয়া, এইটাই হচ্ছে গিয়ে কন্ডিশনাল স্টেটমেন্টস। অর্থাৎ একটা জিনিসের উপরে নির্ভর করে কোনো একটা আউটপুট আসবে। অর্থাৎ যদি ধরো এটা হয় তাহলে ওটা করব, ওটা যদি না হয় তাহলে এটা করব না। তো এইরকম হচ্ছে স্টেটমেন্টস। তো এই স্টেটমেন্টগুলো হয়, হয় না, হবে কি হবে না, এই ধরনের জন্য আমাদের কিছু অপারেটর শিখতে হয়। অপারেটরগুলো কি আমরা এখনই শিখে ফেলবো। তো রিলেশনাল অপারেটর আছে, কিছু লজিক্যাল অপারেটর আছে, তারপরে ইফ হচ্ছে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, এলস ইফ, ফর, হোয়াইল, ডো হোয়াইল, এরকম আরো আছে, গো টু। তো এই ধরনের কন্ডিশনাল স্টেটমেন্টস গুলা আমরা এখন দেখব। প্রথমে হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর কি? রিলেশনাল অপারেটর হচ্ছে যে একটার সাথে আরেকটার কি সম্পর্ক আছে। তো এটার জন্য প্রথমে হচ্ছে ইকুয়াল ইকুয়াল, এর অর্থ হচ্ছে কোনো একটা ভ্যালুর মান এতর সমান কিনা, অর্থাৎ এটা এটার সমান কিনা। যদি সমান হয় তাহলে আমরা করব, যদি সমান না হয় তাহলে করব না, এরকম। আবার এমন হইতে পারে যে এটা দিয়ে বোঝায় নট ইকুয়াল টু, মানে এটা সমান হবে না। এটা তো আমরা জানি এটা লেস দেন, এটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু। আমরা এগুলো জেনারেল ম্যাথে বা হায়ার ম্যাথে চাপ অনেক অনেক অঙ্ক করেছি ক্লাস 9-10-এ। এই ধরনের লেস দেন, অর্থাৎ ধরো এক্স লেস দেন ওয়াই থাকে, বা 10 লেস দেন 20, 10 20 থেকে ছোট, বা এখানে এক্স লেস দেন ইকুয়াল টু 10, মানে এক্স 10-এর সমান অথবা ছোট। এটা গ্রেটার দেন, তারপরে এটা হচ্ছে কি গ্রেটার দেন ইকুয়াল। তো এইগুলা হচ্ছে গিয়ে আমাদের রিলেশনাল অপারেটর। তো রিলেশনাল অপারেটর পরে আমাদের হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর গুলা কি কি? লজিক্যাল অপারেটর হচ্ছে আমরা লজিক্যাল এন্ড, লজিক্যাল অর এবং লজিক্যাল নট, তিনটা অপারেটর পাবো। লজিক্যাল এন্ড হচ্ছে যে দুইটা কন্ডিশনই মানতে হবে, তাহলে গিয়ে আমরা আউটপুট দেখাবো। লজিক্যাল অর হচ্ছে দুইটার একটা মানলেই হবে, তাহলে আমরা আউটপুট দেখাবো। আর লজিক্যাল নট হচ্ছে, আমরা নট গেট পড়েছি না, যে যেখানে নট গেট মানেই হচ্ছে 1 হলে 0, 0 হলে 1, অর্থাৎ যেখানে নট আছে সেখানে ইয়েস হয়ে যাবে, অর্থাৎ হ্যাঁ বললে না হয়ে যাবে, না বললে হ্যাঁ হয়ে যাবে। তো আমরা এই অপারেটর গুলা, সবগুলো অপারেটর আমরা কুট করে করেই বুঝতে হবে। তো নেক্সটে আমরা এখন এটা নিয়ে আমরা কিছু স্টেটমেন্ট বুঝে বুঝে কুটগুলা করব। তো প্রথমেই কন্ডিশনাল স্টেটমেন্টের যে জিনিসটা আছে সেটা হচ্ছে ইফ এবং এলস। ইফ স্টেটমেন্ট হচ্ছে যদি, এই যে আমরা আগে বললাম যদি আজকে বৃষ্টি হয় তাহলে আমরা বাইরে যাব, যদি বৃষ্টি না হয় তাহলে আমরা বাইরে যাব না, অর্থাৎ ভিজবো আজকে, এটা হইতে পারে। অথবা হইতে পারে যদি আজকে বৃষ্টি হয় স্কুলে যাব না, যদি বৃষ্টি না হয় বাসায় বসে থাকবো। অর্থাৎ যে কোনো কন্ডিশন হইতে পারে। অথবা এমন কন্ডিশন হইতে পারে যে যদি তোমার বয়স 10 থেকে 20 হয় তাহলে তুমি একটা বাচ্চা, যদি তোমার বয়স 20 থেকে 30 হয় তাহলে তুমি একটা অ্যাডাল্ট। তো এরকম হইতে পারে। তো এগুলো হচ্ছে কি কন্ডিশনাল স্টেটমেন্ট, যদি এবং কেবল যদি, এরকম অনেক জিনিস থাকতে পারে। তো আমরা যদি দেখি এটার একটা কোড করে কিরকম হয়। তো আমাদের ধরো একটা লিমিট দিয়ে বললাম যে একটা বয়স, ধরো এজ লিখলাম, এটা হচ্ছে একটা ভেরিয়েবল। এখন আমরা কি করতে পারি, আমরা বলতে পারি ধরো এজ ইকুয়াল টু 20, বললাম বয়স হচ্ছে 20, এটা আমরা দিয়ে দিলাম, স্ক্যানএফ না দিয়ে একটা মান দিয়ে দিলাম। এখন আমি একটা কন্ডিশন দিতে পারি যে ইফ, যদি, এবং ইফের স্টেটমেন্টটা আমরা যদি আবার খেয়াল করি কিরকম, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা কন্ডিশন থাকবে, প্যারেনথেসিসের ভিতরে কয়টা কন্ডিশন থাকবে, একটা, এবং তার জন্য স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। এই দুইটা মিলে কিন্তু একটা একটা জিনিস, অর্থাৎ এই ইফের পরে একটা স্টেটমেন্ট ইফের জন্য, এই জন্য এখানে কিন্তু কোনো আমাদের সেমিকোলন নাই। তো আমরা যদি কোডে যাই, এখানে আসি, তাহলে আমরা এখানে ধরো দিলাম যে ইফ, যদি এই ভেরিয়েবল মানে এজ, বয়সটা, যদি এই বয়সটা কি হয়, ধরো 25 থেকে ছোট হয়, যদি এই বয়সটা কি হয় 25 থেকে ছোট, আমরা তো 20 দিয়েছি তাই না, বললাম যে যদি 25 থেকে ছোট হয় তাহলে আমরা কি করব, ধরো আমরা একটু কমাইলাম, ধরো 10 দিলাম, আর এখানে দিলাম 18, তার মানে বয়সটা 10। আর বললাম যদি এজ 18 থেকে কম হয় তাহলে প্রিন্ট করব কোনো একটা জিনিস, সেটা হচ্ছে প্রিন্টএফ
আমরা লিখে দিতে পারি ইউ আর এ চাইল্ড, তুমি হচ্ছে একটা বাচ্চা। এই যে আমরা এখানে কেন সেমিকোলন ব্যবহার করলাম না, কারণ এইটার উপরে নির্ভর করতেছে এই লেখাটা, অর্থাৎ এই কন্ডিশন এর জন্য এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে, এই জন্য এটার পরে আমরা সেমিকোলন দিব না, স্টেটমেন্টটা এখানে এসে শেষ হবে, এই জন্য এটা একটা পুরাটা স্টেটমেন্ট। তো আমরা যদি এটা এখন রান করি তাহলে দেখতে পারবো এখানে কোনো কিছু রিটার্ন হয়নি। এর কারণ কি? কারণ হচ্ছে আমরা এইখানে এজ দিয়েছি 10 আর এখানে দিয়েছি 18 থেকে বড়। সো আমাদের এখানে দিতে হবে এজ 18 থেকে ছোট। যদি 18 থেকে ছোট হয়, যেহেতু এটা ছোট সংখ্যা, তো 18 থেকে কি হবে ছোট, তাহলে ইউ আর এ চাইল্ড। তো আমরা যদি এখন কোডটা রান করি তাহলে দেখবো লেখা আসছে ইউ আর এ চাইল্ড। খুব দারুণ ব্যাপার না? 18 থেকে ছোট দিলাম, আবার এরকম দিতে পারি যে এজটা 18 থেকে বড়, আর এখানে আমরা একটা বড় সংখ্যা ধরে দিয়ে দিলাম, তাহলে এখানে লিখতে পারবো কি যে অ্যাডাল্ট, মানে বয়সটা 20 এবং বয়সটা যদি 18 থেকে বেশি হয় তাহলে ইউ আর এ অ্যাডাল্ট। লেখা আসছে কি ইউ আর এ অ্যাডাল্ট। এখন যে জিনিসটা বুঝতে হবে, এমন যদি হয় আমি এখানে 10 দিলাম, রান করলাম, কিছুই নাই, কিছুই উপরে লেখা নাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে 10 হলে কি হবে আমরা ওইটা বলি নাই, আমরা শুধু বলছি 18 থেকে বড় হইলে বলবে ইউ আর এ অ্যাডাল্ট, কিন্তু 18 থেকে ছোট হলে কি হবে এটা তো আমরা বলি নাই। এই জন্য আমাদের ইফ এর স্টেটমেন্টে আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে এলস, অর্থাৎ যদি এটা হয় তাহলে এটা করব, বুঝলাম, কিন্তু যদি না হয় তাহলে কি করব এটা তো বলি নাই, এটার জন্য বলতে হয় এলস দ্বারা। তো এলস দ্বারা হচ্ছে গিয়ে আমরা কোনো একটা স্টেটমেন্ট ইফ এর যদি না হয় তাহলে কি হবে সেটা আমরা বলে দেই। তো এখানে যদি আমরা এটা লিখে দেই যে এলস প্রিন্টএফ ইউ আর এ চাইল্ড, তুমি হচ্ছে একটা বাচ্চা। ঠিক আছে, তোমরা তো ইন্টারে সবাই বাচ্চা, তাই না? তোমরা তো কেউ এখনো অ্যাডাল্ট হও নাই, বয়স হয়েছে, তোমরা কি ভোট দিছো সবাই? না, আমার মনে হয় তোমরা এখনো বাচ্চাই রয়ে গেছো। তো এখন দেখি আমরা, যদি 18 থেকে বেশি হয় তাহলে বলবে অ্যাডাল্ট, যদি না হয় তাহলে বলবে চাইল্ড। তো বয়সটা তো কম, তাহলে এই এক্সিকিউট হবে না, এটা যেহেতু 18 থেকে বড় এটা এক্সিকিউট হবে না, আসবে এলসে। যেহেতু এটা 18 থেকে বড় না, তাহলে এলস ইউ আর এ চাইল্ড, এখানে রান করলে লিখে আসবে ইউ আর এ চাইল্ড। তো আমরা বুঝতে পারলাম যে যখন আমাদের একটা কন্ডিশনের কোনো একটা সার্টেন ইফেক্টটা কাজ করবে না, অর্থাৎ এটা হবে না, তাহলে আমাদের এর এলস দিতে হবে, যেটা হচ্ছে এর অল্টারনেটিভ, অর্থাৎ এটা ছাড়া কি হতে পারে, এটা ছাড়া হতে পারে তুমি যদি প্রাপ্তবয়স্ক না হও তাহলে তো অবশ্যই একটা বাচ্চা। আচ্ছা, এখন এখানে আমরা একটু যদি দেখি, একটু জিনিসটা এভাবে যদি আরেকটু বড় করতে চাই, যে না এখন আমরা ক্যাটাগরি করে দিব, অর্থাৎ তখন আমরা আরো স্টেটমেন্ট নিয়ে আসব, যে ধরো কারো বয়স 0 থেকে 13 বছর পর্যন্ত বা 12 বছর পর্যন্ত সে একটা বাচ্চা, 13 থেকে 19 পর্যন্ত সে একটা টিনেজার, এবং 20 থেকে তারপরে হচ্ছে সে হচ্ছে প্রাপ্তবয়স্ক, অর্থাৎ তিনটা। তো আমাদের দুইটা হলে তো আমরা বুঝলাম, হ্যাঁ হলে ইফ এটা মানলো তো তুমি একটা কন্ডিশন স্টেটমেন্ট দিলা, না মানলে আরেকটা। কিন্তু যদি একের অধিক থাকে, অনেকগুলো থাকে, অর্থাৎ এজ যদি এরকম থাকে যে এজ যদি হয়, হ্যাঁ, এজ যদি হয় 12 থেকে কম, ধরো 12 থেকে কম, এজ যদি হয় 12 থেকে কম, তাহলে লিখে আসবে ইউ আর এ চাইল্ড। কিন্তু 12 থেকে বেশি, তাহলে আমরা দিতে হবে এলস ইফ, কি দিতে হবে এলস ইফ। এখানে তিনটা কন্ডিশন হবে, তাই মাঝখানে যতগুলো আছে, ধরো আমরা 5টা কন্ডিশন দিব, তাহলে প্রথমটা ইফ, তারপরে সবগুলা এলস ইফ, আর লাস্টেরটা এলস। বুঝতে পারছি? খেয়াল করবা, প্রথমটা ইফই থাকবে এবং এরপরে যদি বেশি থাকে তাহলে এলস ইফ হয়ে আসবে এবং সবার শেষে এলস আসবে, আর যদি না থাকে তাহলে ইফ এর পরে শুধু এলস হবে। তো এলস ইফ এর ভেতরে আমরা কন্ডিশন দিলাম যে এজ 12 থেকে বড়। এখন আবার বলছি 19 থেকে ছোট হবে, এইখানে আমাদের আসছে রিলেশনাল অপারেটর। এই যে আমাদের রিলেশনাল অপারেটর পড়েছিলাম একটু আগে, সেটা হচ্ছে লজিক্যাল এন্ড, অর্থাৎ 12 থেকে বড়ও হবে, আবার 19 থেকে ছোটগুলা ওগুলাও হবে। তাহলে এই রিলেশনাল স্টেটমেন্টটা আমরা এখন নিয়ে আসব এই কোডে, অর্থাৎ বলবো 12 থেকে বড়
এবং এবং এজ হবে 19 থেকে ছোট, তাহলে ইউ আর এ অ্যাডাল্ট। এইভাবে আমরা একটা রিলেশনাল অপারেটর দিয়ে দিলাম। খেয়াল করে দেখছো এখানে কিন্তু আমরা সেমিকোলন দিই নাই, কারণ এইটা মিলে একটা স্টেটমেন্ট। এই এলস ইফ যদি না হয়, যদি বয়স হয় 12 থেকে বড় এবং 19 থেকে ছোট, দেখো সব এই এজ এটা কিন্তু সেই বয়সটাই যেটা ভেরিয়েবল হিসেবে আমরা ধরেছি, এবং এটার উপরে নির্ভর করে কিন্তু আমরা কোড লিখতেছি এটা দ্বারাই, এজন্য এই ভেরিয়েবলটা দিয়েই আমাদের লিখতে হবে। এটা যদি না হয় তাহলে হচ্ছে এলস। এলস দিয়ে এখন দিব প্রিন্টএফ ইউ আর এ বুড়া, মানে অ্যাডাল্ট, ইউ আর এ অ্যাডাল্ট। না না, অ্যাডাল্ট তো এটা হচ্ছে টিন, 12 থেকে 19 পর্যন্ত এটা হচ্ছে টিন, এটা তো বাচ্চা, এটা হচ্ছে কিশোর। তো এইখানে আবার আমরা দিব আরেকটা সেমিকোলন। এই এলস এর কারণে এই স্টেটমেন্টটা এখানে শেষ। এখন আমরা এই কোডটা যদি রান করি, আমাদের বয়স এখানে দেয়া আছে 10, তো দেখবা লেখা আছে ইউ আর এ চাইল্ড। বাহ, ঠিক আছে, কিন্তু তোমরা তো চাইল্ড না, তো ধরো তোমাদের বয়স 19, তো আমরা যদি রান করি তাহলে দেখা আসবে কি, দেখো ইউ আর অ্যাডাল্ট। ওয়াও, সুন্দর না? তোমরা এখন অ্যাডাল্ট হয়ে গেছো। এটা আমাদের ছিল টিন, কিন্তু তোমরা হয়ে গেছো কত, অ্যাডাল্ট। এটার কারণ কি বলো তো? কারণ 19 বছরের থেকে ছোট হলে টিন দিয়েছি, 19 হলে তো দেই নাই, এই জন্য 19 থেকে সব হয়ে গেছে অ্যাডাল্ট। কিন্তু আমরা যদি এখানে একটা ইকুয়াল সাইন দেই তাহলে বুঝাবে 19-এর সমান যারা তারাও হচ্ছে টিন। কথা বুঝতে পারছি? এখন যদি আমি রান করি তাহলে লেখা আসবে ইউ আর এ টিন। বয়স দেখো 19ই আছে, কিন্তু এখন তুমি কেন টিন? কারণ তুমি এখানে 19 বছরের সাথে এজটা একটা ইকুয়াল সাইন দাও, অর্থাৎ 19ও হতে পারে এবং 19-এর চেয়ে ছোট। কথা কি বুঝতে পারছি? তো এইভাবে আমরা মূলত একটা রিলেশনাল অপারেটর গুলা দেখে কন্ডিশনাল স্টেটমেন্ট গুলা কাজ করতে পারে। তো ইফ এবং এলস এর এই কন্ডিশন গুলা শেষ হয়ে গেছে আমাদের। তারপরে আমরা কিছু এই স্টেটমেন্ট গুলা দ্বারা কিছু এক্সাম্পল করে নেব। ইফ এবং এলস এর স্টেটমেন্ট ব্যবহার করে সংখ্যাটি ধনাত্মক নাকি ঋণাত্মক তা বের করার একটা প্রোগ্রাম, অর্থাৎ একটা সংখ্যা সেটা কি পজিটিভ নাকি নেগেটিভ। আচ্ছা, এটা যখন আমরা সলভ করব, একটা পজিটিভ এবং নেগেটিভ সংখ্যা কিভাবে বুঝতে পারি আমরা? ধরো আমরা একটা সংখ্যা নিলাম, সেটা হচ্ছে এ, এবং এর মধ্যে একটা যে কোনো মান আমরা নিতে পারি। ধরো এটা ইউজার দিবে, তো স্ক্যানএফ, আমরা জানি পূর্ণ সংখ্যা এ হলে আমাদের দিতে হবে কি পার্সেন্ট ডি, এবং এটা একটা এর মধ্যে ভ্যালুটা বসবে, তাই এখানে আমাদের কমা দিয়ে একটা ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে, এবং পয়েন্টটা হচ্ছে n% এবং হচ্ছে এ তে বসবে। এটা হচ্ছে আমাদের স্ক্যানএফ এর মেইন ফাংশনটা লেখা হয় এভাবে, এবং এখানে একটা শেষ। তো এখানে আমরা ইনপুট হিসেবে নেব, ধরো আমরা এখানে আগে প্রিন্টএফ দিয়ে তাকে বলে দেই যে এন্টার এ নাম্বার, এন্টার এ নাম্বার দিয়ে গ্যাপ দিলাম যাতে সুন্দর দেখায় জিনিসটা, এবং সুন্দর দেখানোর জন্য আরো কি লাগে, একটা ব্যাকস্ল্যাশ এন, তো নতুন লাইনে আসবে। এখন এই দুই লাইনের পরে নাম্বারটা পজিটিভ নাকি নেগেটিভ এটা বোঝার জন্য আমরা কি ব্যবহার করতে পারি, একটা কন্ডিশন। ইফ যদি এই নাম্বারটা 0 থেকে বড় হয় তাহলেই হচ্ছে এটা একটা পজিটিভ নাম্বার। বুঝতে পারছি? 0 থেকে বড় সব সংখ্যাই কি পজিটিভ সংখ্যা। দিয়ে দিব প্রিন্টএফ পজিটিভ, শেষ, কিছুই নাই। আর এখানে আমরা এখানে চাইলে নিউ লাইন দিতে পারি, দিতেও পারি, নাও দিতে পারি, অসুবিধা নেই। আচ্ছা, এবং এটা যদি না হয় এলস, মানে এখানে তো 0 থেকে ছোটই, 0 থেকে বড় না মানে কি 0 থেকে ছোট, তো 0 থেকে বড় ছোট হইলে কি হবে, নেগেটিভ। এটা আমাদের কোড শেষ, আমরা রিটার্ন করে দিলাম লাস্টে 0, এটা লিখতেই হবে লাস্টে, না লিখলে সমস্যা নেই, তবে লিখে দেওয়াটা বেটার। এখন আমরা যদি দেখি যে এইখানে আমরা তাহলে কি করলাম, এখানে আমরা করলাম যে একটা পূর্ণ সংখ্যা এ নিলাম, এবং এই এটার জন্য একটা ভ্যালু ইউজার দিবে। এই ভেরিয়েবল এ এর মানটা যেহেতু এটা পূর্ণ সংখ্যা, এই জন্য এখানে পার্সেন্ট ডি হচ্ছে ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার, এবং এটা এ তে বসবে, এই জন্য এখানে n% এ দিয়ে বুঝালাম যে এই ভেরিয়েবলের মানটা এই এর মধ্যে এসে বসবে। আচ্ছা, এখন কন্ডিশন দিলাম যে এ যদি 0 থেকে বড় হয়, এ যদি 0 থেকে কি হয়, বড় হয়, তার মানে এটা একটা পজিটিভ। এটা তো তোমরা একদম ক্লাস 1-এ থাকতে শিখছো, তাই না, যে 0 থেকে বড় সব সংখ্যাই হচ্ছে একটা পজিটিভ সংখ্যা। এবং এছাড়া 0 থেকে ছোট যেগুলো আছে, অর্থাৎ ওটা তো লিখতে হবে না আমাদের কন্ডিশন দিয়ে, 0 থেকে বড় না, এটা না মানেই এলস মানেই কি এটা না, তো এটা না মানেই সেটা 0 থেকে ছোট, সেটা মানেই নেগেটিভ সংখ্যা।
তো আমরা যখন এটা রান করব তখন দেখবো রান হয় নাই। কেন বলো তো? কারণ এখানে আমরা একটা সেমিকোলন দেই নাই। প্রিন্টএফ এর স্টেটমেন্ট শেষ সেমিকোলন, স্ক্যানএফ এর স্টেটমেন্ট শেষ সেমিকোলন। প্রথমে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিলাম, এটাতেও সেমিকোলন দিতে হবে। জাস্ট এই জায়গাটায় আমরা এই দুইটা মিলে একটা স্টেটমেন্ট, তাই এখানে সেমিকোলন, এবং এটা মিলে একটা স্টেটমেন্ট, তাই এখানে সেমিকোলন, বাট এখানে দেই নাই। এখন আমরা এটা রান করে দেই। তো দেখো আমাদের বলছে এন্টার এ নাম্বার, ধরো আমরা দিলাম 10, লিখে আসবে পজিটিভ। ওয়াও, বাট নেগেটিভ হয় কিনা আমরা দেখি। আমরা ধরো একটা নাম্বার দিলাম -8, নেগেটিভ। কিভাবে হইলো? এটা তো হয়ে গেল, বাহ, দারুণ না? আচ্ছা, তো এইভাবে আমরা শিখে ফেললাম ইফ এবং এলস দ্বারা কিভাবে একটা সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ তা করার কোড। খুব সহজে, তাই না? একদম পানির মতো সহজ। আচ্ছা, এরপরে আমরা নতুন আরেকটা কোড করব, সেটা হচ্ছে বয়স অনুসারে বার্তা প্রদর্শন করা। অলরেডি আমরা এটা করে ফেলছি। ওই যে তোমার বয়স যদি এত থেকে এত হয় তাহলে তুমি বাচ্চা, না হলে তুমি বুড়া। এটা হচ্ছে বয়স অনুসারে বার্তা প্রদর্শন করা। এরপরে যেটা, সেটা হচ্ছে জোর নাকি বিজোর। এটা লিখে ফেলছি বেজোর, এটা হবে বিজোর। ঠিক আছে, সমস্যা নাই, বাংলা লেখা ভুল হইতেই পারে। আহ এটা বিজোড় সংখ্যা। জোড় নাকি বিজোড় সংখ্যা সেটা নির্ণয় করা। তো আমরা আসো আমরা কোডটা করি। একটা সংখ্যা আমরা যে নিলাম সেটা আছে, ধরো এখানেই আছে। আচ্ছা, একটা জিনিস তোমাদের আরেকটা জিনিস দেখাই, মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে একটা লাইনে কমেন্ট কিভাবে করে, অর্থাৎ এই লেখাগুলা কিভাবে হাইড করা যায়। কোডে থাকবে কিন্তু রান হবে না। সেটার জন্য মাল্টিপল লাইন কমেন্টের জন্য একটা দিতে হয় ফরওয়ার্ড স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশের পরে দিতে হয় একটা স্টার, এবং যেখান পর্যন্ত তুমি শেষ করবা সেখানে গিয়ে আবার দিতে হবে একটা স্টার এবং দিতে হবে আরেকটা ফরওয়ার্ড স্ল্যাশ। তো এর ভেতরে লেখা সবগুলো কমেন্ট আউট হয়ে যাবে। এটা তোমাদের এমসিকিউতে আসে যে কিভাবে মাল্টিপল লাইন কমেন্ট আউট করা যায়। তাহলে ফরওয়ার্ড স্ল্যাশ স্টার, তারপরে আবার স্টার ফরওয়ার্ড স্ল্যাশ, এটার ভেতরে যা থাকবে সব কমেন্ট আউট। আবার চাইলে তুমি এটাও করতে পারো, তুমি চাইলে মাল্টিপল ফরওয়ার্ড স্ল্যাশ দুইটা দিয়ে দিতে পারো, তাহলে যেই লাইনে দিবা ওই লাইন কি হয়ে যাবে, কমেন্ট আউট হয়ে যাবে, অর্থাৎ ওই লাইন আর এই কোডে কাজ করবে না, থাকবে কিন্তু কাজ করবে না। আচ্ছা, তো এখন আমরা যেটা ছিলাম যে কিভাবে আমরা একটা সংখ্যা জোড় নাকি বেজোড়। আচ্ছা, আমাদের এটার জন্য একটু চিন্তা করতে হবে। জোড় সংখ্যা আমরা কিভাবে বুঝতে পারি সহজে? খুব সহজে বুঝতে পারি, যে কোনো জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে, শূন্য হবে। ধরো তুমি 10কে 2 দ্বারা ভাগ করছো, 5 দুগুণা 10, ভাগশেষ শূন্য। কিন্তু বিজোড় সংখ্যাকে কি হয়, বিজোড় সংখ্যাকে যদি আমরা ভাগ করি তাহলে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকে। ধরো তুমি 11কে ভাগ করতেছো 2 দ্বারা, 5 দুগুণা 10, 11 ছিল, 11 থেকে 10 গেলে কত থাকে, 1 থাকে। তাহলে বিজোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হয়। তাহলে আমরা এখানে একটা ইফ স্টেটমেন্ট ব্যবহার করব, যদি এইটা এ কে যদি আমরা ভাগ করি, এই ভাগটাকে আমরা এভাবে লিখবো যে এ ভাগ 2, তাহলে ভাগ করলে তো হয় কিভাবে লিখবো আসলে, ভাগশেষটা কিভাবে দেখায়, ভাগশেষটা দেখায় পার্সেন্ট দ্বারা, অর্থাৎ এটাকে বলা হয় মডিউলাস। কি বলা হয়, মডিউলাস। এই পার্সেন্টটাকে বলা হয় মডিউলাস। এ মডিউলাস 2 অর্থ হচ্ছে এ কে তুমি 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে এটা দ্বারা বের হয়। নরমালি এটা দ্বারা কি বোঝায়, এ আর 2 এর গুণফল বের হবে। এটা দ্বারা কি বোঝায়, এ থেকে 2 বিয়োগ হবে। তারপর এটা দ্বারা কি বোঝায়, এর সাথে 2 যোগ হবে। এটা দ্বারা কি বোঝায়, এ কে 2 দ্বারা ভাগ করা, শুধু ভাগফল বের হবে। কিন্তু এটা দ্বারা কি বোঝায়, এ কে 2 দ্বারা ভাগ করার পরে ভাগশেষ কত হবে, এটা হচ্ছে মডুলাস। তো যদি ভাগশেষ সমান 0 হয়, অর্থাৎ a পার্সেন্ট 2 ইকুয়াল টু কি হবে, 0 যদি হয়। আচ্ছা, এখানে কিন্তু আমরা 0 হওয়া বুঝাইছি, তাহলে আমাদের এইখানে কি হবে, প্রিন্টএফ, এটা হবে একটা জোড় সংখ্যা, বা আমরা এটারে ইংরেজিতে লিখতে পারি ইভেন নাম্বার। এবং যদি না হয় এটা, তাহলে প্রিন্টএফ কি, অড নাম্বার, মানে বিজোড় সংখ্যা। তাহলে কি বুঝলাম, এ কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0 হয় তাহলে ইভেন, আর না হলে এটা হচ্ছে অড। এটাই হচ্ছে, খুব সিম্পল। আমরা রান করি, এখানে হবে না, কারণ কি, এ রিলেশনাল অপারেটর এটা, অর্থাৎ এ পার্সেন্ট 2 ইকুয়াল 0। এখানে কিন্তু আমরা এ পার্সেন্ট 2 মান 0 বসাই নাই, ভ্যালু অ্যাসাইন করি নাই। এখানে আমরা কি করতেছি, এ পার্সেন্ট 2 এটা বলতেছি, এটা যদি 0 হয়, অর্থাৎ এটার সাথে এটা সম্পর্ক বোঝাচ্ছি। কোনো একটা ভেরিয়েবলের মান দিলে আমরা সরাসরি এরকম লিখে দিই এ ইকুয়াল টু 2, এটা হইতে পারে, বা এ ইকুয়াল টু 0। কিন্তু আমরা এখানে দেখাচ্ছি একটা সম্পর্ক, অর্থাৎ যে কোনো এর মানকে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে এটার ভাগশেষ কি 0 হবে কিনা,
অর্থাৎ এটা হচ্ছে সেই রিলেশনাল অপারেটর, এই জন্য ইকুয়াল টু দুইটা দিতে হবে। আমরা রিলেশনাল অপারেটর দেখেছিলাম না অনেকগুলা, রিলেশনাল অপারেটরে ইকুয়াল টু দুইটা, তারপরে নট ইকুয়াল টু এরকম হতে পারে। এটা দ্বারা আমরা রিলেশনাল অপারেটর কারণে এখন যদি আমরা রান করি, এন্টারে নাম্বার ধরো আমি দিলাম 4 ইভেন, তারপরে ধরো আমি দিতে পারি রান করে ধরো দিলাম 5, দেখা আসছে কি অড, ঠিক আছে। আচ্ছা এখন আমি যদি এটাকে এমন বলতাম যে ইকুয়াল ইকুয়াল না দিয়ে দিতাম নট ইকুয়াল, অর্থাৎ এর দুই দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি শূন্য না হয় তাহলে এটা কিন্তু না বোঝায়, এই নট সাইনটা কি বোঝায়, না বোঝায়। তাহলে এটা দিব আমরা অড, কি দিব অড, শূন্য না মানে ভাগশেষ শূন্য না মানে এটা বিজোড় সংখ্যা ছিল, আর না হলে জোড় সংখ্যা। অর্থাৎ এর দ্বারা এখন বোঝাচ্ছে যে সংখ্যাটাকে আমরা ভাগ করতেছি দুই দ্বারা, সেটার সাথে ভাগ করার পরে ভাগশেষ শূন্য না, যেহেতু শূন্য না, ইফ শূন্য না তার মানে এটা বেজোড় সংখ্যা, আর যদি শূন্য হয় অর্থাৎ এলস তাহলে জোড় সংখ্যা। এখন এটার আমরা কন্ডিশনটারে রিলেশনাল অপারেটর নট ইকুয়াল টু দিয়ে দিয়েছি, অর্থাৎ সমান না হলে। তাহলে এখন আমরা রান করি, এখন যদি আমরা দেখো জোড় সংখ্যা 6 দেই তো ইভেন আসবে, কারণ এই জোড় সংখ্যার জন্য আমরা এইখানে এলসে রেখেছি যে এটা হচ্ছে ইভেন, আর বিজোড় সংখ্যার জন্য এখন এইখানে দিয়েছি কন্ডিশন, অর্থাৎ একই জিনিস আমরা একটু চেঞ্জ করে দিলাম। আচ্ছা তো এখন আসো দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়। দুইটা সংখ্যার মধ্যে কিভাবে আমরা বড় সংখ্যা দেখাইতে পারি কোডে। তো ধরো আমাদের এইখানে এই সেই সংখ্যা একটা আছে, এখন আমাদের সংখ্যা আরেকটা লাগবে, তো আরেকটা সংখ্যা মানে আরেকটা ভেরিয়েবল নিতে হবে, অর্থাৎ দুইটা সংখ্যা মানে দুইটা ভেরিয়েবল নিতে হবে। এখন সংখ্যা দুইটা আমরা ইন্টিজার হিসেবে নিতে পারি printf এন্টার এ নাম্বার, না লিখে দিতে পারি এন্টার 2 নাম্বার, দুইটা নাম্বার নিব। তাহলে পার্সেন্টই একটাই হবে না, পার্সেন্টই লাগবে দুইটা, এবং এদের মাঝখানে কোনো কমার প্রয়োজন নাই, কারণ না এখানে স্ক্যানএফ এর ভেতরে দুইটা পার্সেন্টই জাস্ট ইনপুট নিবে, কমা আমরা এখানে দিব, একটা n% এ এটা প্রথমটার মান নিবে, কমা দিয়ে তারপরে দিব আরেকটা n% b, এর অর্থ প্রথম এই মানটা হচ্ছে এর এতে গিয়া বসবে, এই মানটা আসে বিতে বসবে, তাহলে এর মান আর বির মান ইউজার দিবে, এটা হচ্ছে স্ক্যানএফ। তো যা দেওয়ার পরে এখানে মানটা বসে যাবে, বসার পরে এখানে বড় ছোট কিভাবে বলবো বলো তো, দিব ইফ এ বির থেকে বড়, যে দুইটা সংখ্যা তার মধ্যে বললাম যদি এ বির থেকে কি হয় বড় হয়, printf a is greater, এ হচ্ছে বড়। এলস যদি এ বির থেকে বড় না হয়, এটা হয় এ বির থেকে বড়, তাহলে তো এ ইজ গ্রেটার। এলস মানে কি যদি না হয়, না হলে কে বড়, বি বড়, তাহলে printf b is greater দিয়ে আমরা শেষ করে দেই। তো রান করলাম, এন্টার 2 নাম্বার, ধরো আমি প্রথমটা দিলাম কত 10, তারপরে দিলাম ধরো 5, তো এখন 10টা হচ্ছে এ আর 5টা হচ্ছে বি, তাহলে বড় কে, এ বড়, লিখছে দেখো এ ইজ গ্রেটার, তাই না। এখন আমি যদি এভাবে আউটপুটটা না দেখি, আমি যদি এভাবে করি, অর্থাৎ প্রথমে দিলাম 5 তারপরে দিলাম 10, তাহলে দেখো লেখা আছে বি ইজ গ্রেটার। কেন, কারণ আমরা এখানে ইফ দিয়ে দিয়েছি স্টেটমেন্টটা যে এটা হচ্ছে এরকম, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ইফ এবং এলস দ্বারা বড় এবং ছোট দেখানোর জন্য, দুইটা সংখ্যার মধ্যে বড় ছোট দেখানোর জন্য আমরা এই কোডটা এইভাবে করতে পারি। তারপর হচ্ছে স্মল লেটার নাকি ক্যাপিটাল লেটার। আচ্ছা আচ্ছা দুইটি পূর্ণ সংখ্যা যদি না হয়ে দুইটি দশমিক সংখ্যা হতো তাহলে এই কোডটা কিরকম হতো, অর্থাৎ আমরা যদি এমন হয় 10.5 9.8 এগুলোর মধ্যে বড় ছোট দেখাতে চাই, তাহলে দশমিক সংখ্যার জন্য আমাদের দিতে হবে ফ্লোট, কি দিতে হবে ফ্লোট। ফ্লোট হচ্ছে দশমিক সংখ্যা দেখানোর ডাটা টাইপ, এবং ভেরিয়েবল যা আছে তাই, সমস্যা নেই। তবে এখানে স্ক্যানএফে এখন যেহেতু আমরা পূর্ণ সংখ্যা না, আমরা নিচ্ছি দশমিক সংখ্যা, তাই এখানে দিতে হবে এফ, ফরম্যাট স্পেসিফায়ারে কি দিতে হবে এফ। ফ্লোটিং সংখ্যার জন্য আমরা এটা ভুলে গেলে চলবে না, অবশ্যই এফ দিতে হবে। এখন হচ্ছে গিয়ে আমাদের বাকি সব একই রকম থাকবে, এ যদি বির থেকে বড় হয় এ ইজ গ্রেটার,
আর না হলে বি ইজ গ্রেটার। তো এখন আমরা এটা যদি কোডটা রান করি তাহলে আমরা এখানে দেখতে পারবো এন্টার 2 নাম্বার। ধরো আমরা একটা দিলাম 10.5, 10.5, আরেকটা ধরো দিলাম 10.8। তাহলে 10.8 স্বাভাবিকভাবে বড়, এটা এতে প্রথমটা কিন্তু এতে যাবে। কোথায় যাবে? এতে, কারণ পার্সেন্ট এফ এর প্রথমটা হচ্ছে n% এ দিয়ে বোঝা হয়েছে, দ্বিতীয়টা হচ্ছে বি তে যাবে। এখন যদি আমরা এটা রান করি তাহলে হচ্ছে বি ইজ গ্রেটার, এই যে 10.8 এটা হচ্ছে গ্রেটার। এরপরে কোডটা দেখব। তো আমাদের এরপরে যে কোডটা সেটা হচ্ছে স্মল লেটার নাকি ক্যাপিটাল লেটার নির্ণয় করা, অর্থাৎ একটা বড় হাতের অক্ষর নাকি ছোট হাতের অক্ষর এটা নির্ণয় করা। এই যে নাকি, এটা নাকি ওটা, এই ধরনের জিনিসগুলাই আসলে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে বের করে থাকি। তো আমাদের এরপরের কোডটা হচ্ছে বড় নাকি ছোট এটা বের করা। তো আমাদের এইখানে এই সংখ্যাগুলা আর কাজ করবে না, কারণ এখন আমাদের লেটারে চলে আসছে। আমরা বলেছিলাম যে ডাটা টাইপ হচ্ছে কয়েক ধরনের আছে, যদি লেটার দেখাইতে হয় তাহলে আমাদের ব্যবহার করতে হয় ক্যারেক্টার ডাটা টাইপ, CHAR। এই ক্যারেক্টার ডাটা টাইপ দিয়ে মূলত আমরা লেটারগুলো প্রদর্শন করে থাকি। তো ধরো আমরা ক্যারেক্টার, যেহেতু যে কোনো একটা সংখ্যা হতে পারে, ধরো আমরা ক্যারেক্টারের জন্য একটা ভ্যালু দিলাম, সেটা হচ্ছে একটা ভ্যালু যে কোনো কিছু দিতে পারি। ধরো ভ্যালু দিলাম, যে কোনো একটা কিছু দিতে পারি, বা এখানে এও দিতে পারি। যদিও আমরা এবিসি টাইপ করে দেখাবো তাই এ দিলাম না। ধরো আমরা এরকম এক্স দিলাম, একটা ভ্যালু ভেরিয়েবল হচ্ছে এক্স। এখন ইউজার এটার হচ্ছে ইনপুট দিবে। তো ধরো আমরা এখানে প্রিন্ট এফ দিয়ে লিখলাম এন্টার এ ক্যারেক্টার, এটা আমাদের ইচ্ছা মতো দিলাম যাতে এখানে সে প্রথম লাইনটায় এটা শো করে যে এন্টার এ ক্যারেক্টার। তো এন্টার এ ক্যারেক্টারের পর আমরা স্ক্যানএফ দিয়ে ওই ক্যারেক্টারটা নিব যেটা বড় নাকি ছোট এটা প্রদর্শন করতে হবে। তো এটার জন্য আমরা কি ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করব? ক্যারেক্টারের জন্য %c ব্যবহার করব। কি ব্যবহার করব? %c। ফ্লোটের জন্য %f, পূর্ণ সংখ্যা বা ইন্টিজারের জন্য %d, এবং ক্যারেক্টারের জন্য %c। এবং তারপরে কি করতে হয়? এই c এর মানটা x এ বসবে ভেরিয়েবলে, তাই কমা দিয়ে n%x। মনে রাখতে হবে স্ক্যানএফ এ কোনো ভ্যালু যদি ইনপুট হিসেবে নেয় তাহলে n%x দিয়ে বোঝায় যে এইটার মান এই x এর মধ্যে এসেই বসবে। বুঝতে পেরেছি? আচ্ছা, এই n%টা কিন্তু শুধু স্ক্যানএফ এর ভেতরে বসে। প্রিন্টএফ এ কিন্তু যদি ভ্যালু %c দিতাম আমরা প্রদর্শনের জন্য তাহলে কিন্তু n% দিতাম না, শুধু x দিতাম। আচ্ছা, তো এখন এইটা আমরা একটা ক্যারেক্টার সে ইনপুট হিসেবে নেবে। এই যে আমরা যদি এটা রান করে এমনিতেই দেখাই তাহলে সে দেখাবে এন্টার এ ক্যারেক্টার। আমি যদি লিখি এ, তো সে এখানে একটা ইনপুট হিসেবে এসে নিল, আর সে কোনো কাজ করবে না কারণ আমরা এখানে কোনো কাজ প্রদর্শন করিনি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এটা দেখাবো কিভাবে। মনে রাখতে হবে ক্যারেক্টার কিন্তু সবসময় সিঙ্গেল কোটেশনের ভিতরে বসাইতে হয়। তো আমরা ধরো এখানে দিব ইফ আমাদের এই এক্স যেটা ক্যারেক্টার, এটা যদি বড় হাতের এ থেকে বড় হয় অথবা সমান হয়, বড় হাতের এ থেকে বড় অথবা সমান, অর্থাৎ এ হইতে পারে, বি হইতে পারে, সি হইতে পারে, ডি হইতে পারে, যে কোনোটা হইতে পারে, এ সমান অথবা এর থেকে বড় হাতের এ অথবা এর থেকে বড়, অথবা এখানে আরেকটা কন্ডিশন হইতে পারে যে এটা জেড এর থেকে ছোট অথবা সমান, বড় হাতের জেড এর থেকে ছোট অথবা সমান। অর্থাৎ কি, এ থেকে জেড পর্যন্ত এটা হচ্ছে সেই কন্ডিশন। আমরা এরকম এক্স থেকে আমরা এরকম লিখতাম যে এ থেকে এক্স বড়, জেড থেকে ছোট, অথবা এরকম আমরা ইকুয়াল সাইন দিয়েও দিতাম। জেনারেল ম্যাথ আমরা এরকম অনেক ম্যাথ করেছি না? এর জায়গায় হয়তো কোনো ভ্যালু থাকতো 10, বা ধরো এখানে হচ্ছে 20, অর্থাৎ এর ভিতরে কোনো সংখ্যা 10 থেকে বড় অথবা সমান, 20 থেকে ছোট অথবা সমান। তো এইটা দুইটাই হইতে হবে। তো এখানে এটা আমরা n% দিয়ে আমরা দুইটা n দিয়ে বুঝাই যে এটার রিলেশন হচ্ছে এর থেকে এর পর্যন্ত যে কোনো এর ভেতরের হইতে হবে, এর ভেতরেরই যে কোনো কিছু ইনপুট হিসেবে যদি হয় তাহলে এইখানের মধ্যে আমরা দেখব যে এ যে ইনপুটটা আমরা দিব এই ইনপুটটা বড় হাতের এ থেকে জেড এর ভিতরে যদি হয় তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল লেটার। তো লিখবো প্রিন্টএফ ক্যাপিটাল লেটার। আচ্ছা, তো এটা এ থেকে বড় অথবা সমান এবং জেড থেকে ছোট অথবা সমান। যদি এটা না হয় তাহলে কি হবে? এলস ইফ, কি দিব? এলস ইফ।
এক্স যদি ছোট হাতের এ থেকে বড় অথবা সমান হয়, ছোট হাতের এ থেকে বড় অথবা সমান, এবং এক্স ছোট হাতের জেড থেকে বড় অথবা সমান হয়, তাহলে প্রিন্টএফ দেব স্মল লেটার। অর্থাৎ এই ছোট হাতের এর থেকে বড় মানে ছোট হাতের বি সি এগুলা থেকে ছোট হাতের জেড পর্যন্ত যে কোনোটা যদি হয় তাহলে কি স্মল লেটার। তো এই স্টেটমেন্ট শেষ, সেমিকোলন। কিন্তু এখানে কেন সেমিকোলন নাই আগেই জানি, কারণ এই দুইটা মিলে একটা স্টেটমেন্ট হয়, আবার এই দুইটা মিলে একটা স্টেটমেন্ট, এই জন্য এটার পরে এখানে সেমিকোলন। তারপরে হচ্ছে গিয়ে আমরা আরেকটা কন্ডিশন দিতে হবে এলস, অর্থাৎ আমি যদি কোনো ক্যারেক্টারই না দেই, এ থেকে জেড পর্যন্ত দিলাম তো এটা হইলো, অথবা ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড পর্যন্ত দিলাম তো এটা দেখাবে, কিন্তু এছাড়া আমি অন্য কিছু যদি দেই তাহলে লেখা আসবে দিস ইজ নট এ লেটার, মানে এটা কোনো লেটারই না, এ বি সি এগুলো কিছুই না, অথবা অন্য কিছু হয়তো দিছি এই জন্য এটা 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 লেখা উঠছে। তো এই হচ্ছে আমার একটা বড় হাতের বা ছোট হাতের লেটার প্রদর্শন করার কোড। আমরা যদি রান করি তো এখানে এন্টারে ক্যারেক্টার আমি যদি দেই বড় হাতের জি, লিখেছে ক্যাপিটাল লেটার, তাই না? আচ্ছা, আমরা যদি এখানে দেই ছোট হাতের যে কোনো একটা এইচ, লিখেছে স্মল লেটার। এখন আমরা লেটার ছাড়া যদি কিছু দেই, ধরো আমি এখানে দিলাম 2 3, তো লেখা আছে দিস ইজ নট এ লেটার। বুঝতে পারছি? না বুঝলে বারবার ভিডিও ঘুরে 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 পিছনে, ভিডিওর সুবিধা এটাই যে একটা জিনিস পিছনে গিয়ে আবার দেখা যায়। ক্লাসে হয় কি একবার শোনার পরে না বুঝলে আর দেখা যায় না, কিন্তু ভিডিও দেখার সুবিধা হচ্ছে বারবার বারবার দেখলে তখন গিয়ে এই জিনিসটা ভালোভাবে বোঝা যায়। তো এটার পরে আমাদের যে কোড সেটা হচ্ছে গিয়ে স্বরবর্ণ নাকি ব্যঞ্জন বর্ণ, অর্থাৎ ভাওয়েল নাকি কনসোনেন্ট। তো এটাও খুব সুন্দরভাবে আমরা করে ফেলবো। তো ধরো যে কোনো একটা ক্যারেক্টার আমরা নিলাম এ বি সি, এ থেকে জেড পর্যন্ত যে কোনোটা হইতে পারে। এখন এটার জন্য কন্ডিশনটা হচ্ছে ভাওয়েল হইতে হবে। তো ভাওয়েল তো এ হইলেও ভাওয়েল, আমাদের বুঝতে হবে যে এখানে কিন্তু ভাওয়েল 5টা আছে, এ ই আই ও এবং ইউ, এর যে কোনো একটা হইলেই তো ভাওয়েল। তাহলে যে কোনো একটা হইলেই, এর অর্থ হচ্ছে অর, এ অথবা ই অথবা আই অথবা ও অথবা ইউ। তো এটা যেমন ছিল এন্ড অর্থাৎ এবং, বড় হাতের এর থেকে বড় অথবা সমান হবে, এবং জেড থেকেও ছোট হইতে হবে, খালি বড় হলেই হবে না, জেড থেকেও কি হইতে হবে ছোট, দুইটাই মানতে হবে, এটার ভেতরে হইতে হবে, তাহলে ক্যাপিটাল লেটার। কিন্তু ভাওয়েল কনসোনেন্টের জন্য আমাদের যেটা করতে হবে, আমার এখানে লিখতে হবে যে ইফ এক্স, এটা হতে পারে এ, এটা এ হতে পারে। সো আমরা জানি যে এখানে রিলেশনাল অপারেটর হিসেবে এখানে ইকুয়াল ইকুয়াল দুইটা ইকুয়াল দিতে হয়, কারণ এখানে আমরা ভ্যালু অ্যাসাইন করতেছি না, আমরা বলতেছি এটা হতে পারে, এক্স এ হতে পারে, অথবা, এখন অথবা দিতে হলে আমাদের দিতে হয় এরকম লজিক্যাল অর, এক্স কি হতে পারে, এক্স ই হতে পারে, এ ই, তারপরে কি হতে পারে, এক্স হতে পারে আই, তারপরে অর দিয়ে এক্স হতে পারে ও, এবং তারপরে অর দিয়ে এক্স হতে পারে ইউ। অর্থাৎ এই 5টা হলে এটা কি, এটা হচ্ছে ভাওয়েল। আচ্ছা, এখানে আরেকটা জিনিসও ছোট হাতেরও তো হতে পারে, তাই না? এই ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভেতরে আবার ছোট হাতের গুলো তো ভাওয়েল কনসোনেন্ট হতে পারে, এ ই আই ও ইউ তো ছোট হাতেরও হতে পারে। তো আমরা চাইলে এখানে ওইগুলো আনতে পারি, অর্থাৎ এক্স ইকুয়াল টু হবে ডাবল দিতে হবে, ইকুয়াল টু হবে কি এ, তারপর অর এক্স ইকুয়াল টু হতে পারে ই, নিচে লাইনে চলে আসি, হতে পারে এক্স হইতে পারে আই, অর এক্স হইতে পারে ও, অর এক্স হইতে পারে ইউ। অর্থাৎ এই সবগুলো অর দিয়ে দেওয়া, অর্থাৎ এক্স এর মান যদি এই যে কোনোটার একটাও হয় তাহলে আমরা ওইটাকে বলবো ভাওয়েল। ছোট হাতের অথবা বড় হাতের এ ই আই ও ইউ যে কোনো একটাই যদি হোক, এটার জন্য এই অরটা দেওয়া, অর্থাৎ যে কোনো একটা হলেই হবে, সবগুলোর কন্ডিশন মানতে হবে না। অর্থাৎ এ ই আই ও ইউর ভেতরে কিছু, অর্থাৎ একটা হইলেই হবে, এর অর্থ কি একটা
হইলেই হবে, এটার জন্য অর, এটা অথবা এটা অথবা এটা যে কোনো একটা হইলেই এটা হলো ভাওয়েল। এলস, তো এখানে আমাদের আর এলস ইফ দিতে হবে না, কারণ ভাওয়েল আর কনসোনেন্ট ছাড়া তো আর কিছু নাই। এলস আমরা এখানে দিয়ে দিব কনসোনেন্ট। এখন যদি আমরা এটাকে রান করি, এখানে একটা ঝামেলা আছে, সেটা কি, এইখানে আমরা একটা এটার পরে আমরা একটা অর গেট দিই নাই, তো এখানে এই যে এইটা অর গেট দিই নাই, তারপরে এটা, অর্থাৎ এটার পরে এটা একটা অর আছে। এখন যদি আমরা রান করি তাহলে রান হবে এন্টার এ ক্যারেক্টার, আমরা ধরো দিলাম আই ভাওয়েল, বড় হাতের আই দিলাম ভাওয়েল, ধরো আমরা ছোট হাতের ই দিব, এটা ভাওয়েল। এখন ধরো আমরা অন্য একটা লেটার দিব, ধরো আমরা দিলাম জি, কনসোনেন্ট, হয়ে গেল। এইভাবে আমরা ভাওয়েল এবং কনসোনেন্ট গুলো খুব সহজেই বের করতে পারবো। তো আচ্ছা, এরপরে যেটা, সেটা হচ্ছে ধরো আমরা তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করা, তো তিনটা সংখ্যা আছে, এর মধ্যে তুমি বড় সংখ্যা নির্ণয় করো। তাহলে এখন আমাদের সংখ্যা, তাহলে টাইপ হচ্ছে ইন্টিজার। ধরো পূর্ণ সংখ্যার বড় হইলে ইন্টিজার, দশমিকের বড় হলে ফ্লোট। তো আমরা এখন যেহেতু পূর্ণ সংখ্যার মধ্যে দেখাতে চাচ্ছি, তো ইন্টিজার এ, বি এবং সি আমি তিনটা ইনপুট হিসেবে নিলাম, এই তিনটা হচ্ছে ভেরিয়েবল। এখন এ বি সি এর মান ইউজার দিতে পারে চাইলে, আবার আমিও দিতে পারি এ ইকুয়াল টু এরকম 20 লিখে, এখানে একটাই সমান, কারণ এটা হচ্ছে এই 20 এর মানটা এটাতে অ্যাসাইন হবে, মান বসায় দেব, কিন্তু সবসময় মনে রাখবা কন্ডিশনের ভেতরে কিন্তু ডাবল ইকুয়াল টু দিব। আচ্ছা, এখানে এ ইকুয়াল টু 20 আমি দিতে পারি, আর তারপরে দিতে পারি বি ইকুয়াল, অথবা আমি ধরো ইউজার ইনপুট দিবে, এটাই হচ্ছে সবচেয়ে ভালো, মান দেয়া থাকে না বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায়, আমাদের এরকম স্ক্যানএফ ফাংশনটাই লিখতে হয়। তো প্রিন্টএফ দিয়ে আমি দিতে পারি এন্টার 3 নাম্বারস, তো এটার পরে একটা দিতে হবে কি সেমিকোলন, কারণ এটা একটা নিজস্ব একটা স্টেটমেন্ট এখানে কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা দিব স্ক্যানএফ দিয়ে আমরা এখানে 3টা পার্সেন্টই লাগবে, কারণ আমার 3টা ভেরিয়েবলের মান আনতে হবে, তো 3টা পার্সেন্টই, এবং কোনোটার মাঝখানে কিন্তু কমা নাই, এটা কিন্তু ভুল করা যাবে না। এবং তারপরে হচ্ছে একটা কোটেশনের পরে একটা কমা দিয়ে আমরা প্রথমটা এর মান, এই জন্য n% a, তারপরে কমা দিয়ে বি এর মান, এই জন্য n%b, তারপরে কমা দিয়ে সি এর মান, এই জন্য n%c, এই যে তিনটার মান। এখন এটার সিরিয়ালটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ প্রথম পার্সেন্টের মান এই এরটা, পরেরটা যে মান দিব সেটা হবে বিতে, এবং পরে যে মান দিব সেটা বসবে সিতে, বুঝতে পারছি? আচ্ছা, এখন এই তিনটা সংখ্যা নেয়ার পরে কাজ কি, কাজ হচ্ছে বড় ছোট দেখানো। তো বড় ছোট কিভাবে হয় বলতে পারি, তিনটা সংখ্যার মধ্যে কিভাবে বড় হয়, ধরো এটা হচ্ছে একটা এ, এটা বি, এটা সি, এ যদি বির থেকে বড় হয় তাহলে তো এ বড়। এখন সবচেয়ে বড় কোনটা, যেটা একটা দুইটার থেকে, বাকি দুইটার থেকে বড়, অর্থাৎ এ বির থেকেও বড় হইতে হবে, এ সির থেকেও বড় হইতে হবে, তাহলেই কি এ বড়। অথবা কি হবে, বি এর থেকেও বড় হবে, বি সির থেকেও বড় হবে, তাহলে কে বড়, বি বড়। অথবা কি হবে, সি এর থেকেও বড়, বির থেকেও বড়, তাহলে কে বড় হবে, সি। তো আমরা এইখানে কি করতে পারি, এইখানে আমরা কন্ডিশন দিতে পারি, ইফ যদি এ এর আর থেকে বড়, বির থেকে বড় হয়, এন্ড এবং এ সির থেকেও বড়, অর্থাৎ এ বির থেকেও বড়, এ সির থেকেও বড়, তাহলে প্রিন্টএফ হচ্ছে গিয়ে এ ইজ গ্রেটেস্ট। আচ্ছা, এইটা স্টেটমেন্ট একটা শেষ। অথবা এলস ইফ, এখন যেহেতু তিনটা এখানে আছে, তিনটাই তো বুঝাইতে হবে, তাহলে এলস ইফ কি হইতে পারে, বি এর থেকে বড় হইতে পারে এবং বি সির থেকেও বড় হইতে পারে, হইলে প্রিন্টএফ বি ইজ গ্রেটেস্ট। আচ্ছা, এলস না হলে কি হবে, এখন এও বড় না সিও বড় না, যদি হয় এরকম কন্ডিশন যে এমন একটা মান দিলাম, এ বির থেকে বড় হইলো না, বা এ সির থেকে যে কোনো একটা থেকে বড় হইলো না, এটা এন মানে কি দুইটাই মানতে হবে, বির থেকেও বড় হইতে হবে, সির থেকেও বড় হইতে হবে, তো মানলো না, যেহেতু সে মানে নাই, সেহেতু এইটাতে আসবে, আইসা দেখবে বি বড় কিনা, দেখবে বি এর থেকে বড় বা বি সির থেকে বড় না, যে কোনো একটা মানে নাই, তাহলে এই দুইটাই যখন ফলস, তখন বাকি কে থাকে, সি থাকে, এও বড় হইলো না, বিও বড় হইলো না, তাহলে অলরেডি এটা এখানে হবে প্রিন্টএফ সি ইজ গ্রেটেস্ট। এই তো সিম্পল, আমাদের কোডটা হয়ে গেল।
তো আমরা এইখানে খুব সহজেই কোডটা করে ফেললাম। আমরা এখানে রান করে দেই, তো আসবে এন্টার 3 নাম্বার। ধরো আমি প্রথমটা দিলাম 12, এটা এ, তারপরে দিলাম ধরো 15, এটা বি, তারপরে ধরো দিলাম 11, এটা সি। তাহলে সবচেয়ে বড় কোনটা? মাঝের এই যে বি। তাহলে দেখো কি লেখা আসে, বি ইজ গ্রেটেস্ট, তাই না? এরকম ভাবে আমরা যে কোনোটাই এখান থেকে বড় ছোট দেখাইতে পারবো। আচ্ছা, এখন আমরা এইটার কোডটা করার পরে এরপরে যেটা আছে সেটা হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা। তো আমরা কি দেখাবো? তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা। ঠিক এই জিনিসটারই বিপরীত করব। ছোট কিভাবে হবে? তিনটার থেকে ধরো এ বির থেকেও ছোট, সির থেকেও ছোট, তাহলে সবচেয়ে ছোট এ। তো এরা আমরা এরকম একটু চিহ্নটা উল্টে দিই, যদি এ ছোট কার থেকে? বির থেকে। আবার এ ছোট কার থেকে? সির থেকে। তাহলে এ ইজ স্মলেস্ট। আবার হইতে পারে বি এর থেকে ছোট, বি এর থেকে ছোট। আবার হইতে পারে বি সি এর থেকেও ছোট, তাহলে বি ইজ স্মলেস্ট। অথবা কি সি ইজ স্মলেস্ট। এখন যদি আমরা রান করি, এখানে যদি মান দেই, ধরো 4, এ এর মান 2, বি এর মান 1, সি এর মান সবচেয়ে ছোট কে হবে? সি। সি ইজ স্মলেস্ট, তাই না? খুব সহজ না? আমরা ছোট বড় সবগুলাই দেখে ফেললাম। তো এইভাবে আমরা যে এক্সাম্পলগুলো করলাম সেগুলো হচ্ছে ইফ এবং এল স্টেটমেন্ট ব্যবহার করে করা হয়। এভাবে আরো অনেক জিনিস করা যেতে পারে, অনেক অনেক এক্সাম্পল আছে। তো আমরা কয়েকটা মাত্র এখান থেকে করলাম, সামনে অন্য একটা ক্লাস নিলে আমরা আরো অনেক এক্সাম্পল করব। এরপরে যেটা, সেটা হচ্ছে ফর লুপ। লুপ জিনিসটা কি? লুপ জিনিসটা হচ্ছে একই কাজ, একই ধরনের কাজ বারবার করা, অর্থাৎ বারবার যোগ করা বা বারবার গুণ করা। কতক্ষণ পর্যন্ত? একটা নির্দিষ্ট কন্ডিশন পর্যন্ত। এটাও একটা কন্ডিশনাল স্টেটমেন্ট। এর কাজ হচ্ছে যতক্ষণ পর্যন্ত একটা শর্ত সত্য থাকবে ততক্ষণ পর্যন্ত কাজটা বারবার হবে। ধরো তুমি বললা যে এক জায়গায় ধরো অনেকগুলা সিমেন্টের বস্তা রাখা আছে, তুমি শর্ত দিলা যে প্রতিবার ওইখান থেকে একটা করে সিমেন্টের বস্তা নিয়ে আসবা যতক্ষণ না পর্যন্ত সবগুলা নিয়ে আসছো। তাহলে শর্ত হচ্ছে সবগুলা আনতে হবে। ধরো 100 পিস আনতে হবে, তাহলে 100 পিস আনলেই কাজ শেষ। তো সে 1 পিস আনবে, হিসাব করবে, পরে 2 পিস আনবে, 2টা হইলো, হিসাব করবে, 100টা তো হয় নাই। সে আবার যাবে, আরেক পিস আনবে, আবার যাবে, আরেক পিস আনবে। এরকম করে 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 যখন 100 পিস হয়ে যাবে তখনই তার কাজ বন্ধ, তখনই সে লুপ থেকে বের হয়ে যাবে, অর্থাৎ সে আর যাবে না। তো এইখানে আমরা দেখবো যে ফর লুপের ভেতরে ইফে ছিল কিরকম? ইফে ছিল একটা মাত্র কন্ডিশন। ফর লুপে হচ্ছে প্রথমে থাকবে ইনিশিয়ালাইজেশন, মানে কত থেকে শুরু হবে তার কাজ। তারপরে কন্ডিশন হচ্ছে কত পর্যন্ত যাবে সে কাজ করে। আর আপডেশন হচ্ছে প্রতিবার কাজ করার পরে সে বাড়বে, তার মানটা বৃদ্ধি পাবে। অর্থাৎ তুমি ধরো একটা সিমেন্টের বস্তা নিয়ে আসছো, তাহলে এখন তোমার মান 1 বাড়বে, তারপরে আরেকটা আনবা, তাহলে আরেক বাড়বে। হচ্ছে 3টা পার্ট। প্রথম হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তারপরে হচ্ছে সেই কন্ডিশন, এবং কন্ডিশনের পরে হচ্ছে যে মান আপডেশন বা ইনক্রিমেন্ট। এবং এই কন্ডিশন তিনটার হচ্ছে গিয়ে প্রথমে শুরুটা হবে ইনিশিয়ালাইজেশন, শুরু কোনটা থেকে, তারপরে হচ্ছে কন্ডিশন যে কত পর্যন্ত যাবে, এবং এই দুইটার উপরে নির্ভর করে এই স্টেটমেন্টটা রান হবে। আচ্ছা, তারপরে এখন আমরা এক্সাম্পলগুলো করলে দেখি যে কোনো টেক্সটকে বারবার প্রদর্শন করার প্রোগ্রাম, এটাই হচ্ছে ফর লুপের কাজ, বারবার প্রদর্শন করবে। তো আমরা যদি একটা কোড লিখি কিভাবে বারবার একটা জিনিস প্রদর্শন করা যায়, ধরো আমরা একটা সংখ্যা, ধরো 10 বার একটা জিনিস প্রিন্ট করতে চাই, তাহলে 10 সংখ্যাটা একটা পূর্ণ সংখ্যা, দেব ইন্টিজার এ। এখন এ সমান ধরো আমি দিলাম 10, অর্থাৎ 10 বার দেখাবো। আচ্ছা, আবার এখন শুরু কত থেকে হবে? 1 থেকে শুরু হবে না, এই জন্য ভ্যালু সবসময় লুপের মধ্যে আরেকটা ভ্যালু দিতেই হবে, যেটা হচ্ছে শুরুর ভ্যালু। আমি এটা না দিলেও চলবে, অর্থাৎ আমি যদি কোডের মধ্যে বলে দিই 10 পর্যন্ত তাহলেও হবে, কিন্তু শুরুটা দিতে হবে। অর্থাৎ আই দিয়ে আমি বুঝাইলাম ইনিশিয়ালাইজেশন, শুরু কত থেকে হবে? শুরু হবে 1 থেকে, ঠিক আছে? এখন আমি এটা জন্য একটা ফর লুপ লিখে দিলাম যে আই সমান 1, আই 1 থেকে শুরু, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, আই প্রথমে 1। বুঝতে পারছি? 1 এর জন্য আইটা কত পর্যন্ত যাবে? আমি বললাম লেস দেন ইকুয়াল টু 10, মানে 10 পর্যন্ত যাবে। তো 1 থেকে কত পর্যন্ত কন্ডিশন কাজ শুরু করবে? যখন সে 1। তো 1 এর জন্য কাজ করার পরে এরকম করে সে কত পর্যন্ত কাজ করবে? যতক্ষণ পর্যন্ত 10 হইছে। এবং প্রতিবার কাজ করার পরে তার ভ্যালু 1 বাড়বে,
এবং এক বাড়াটাকে আমরা এইভাবে লিখতে পারি যে আই সমান হচ্ছে আই প্লাস ওয়ান। এইটার একটা আপডেট ফর্ম হচ্ছে আই প্লাস প্লাস। এর অর্থ হচ্ছে আই প্রতিবার এই স্টেটমেন্টটা একবার কাজ করার পরে এক বাড়বে। কিভাবে বাড়বে? আমরা যদি এখন ফর লুপের পরে এখানেও আমরা সেমিকোলন দিব না। কেন দিব না? কারণ এর জন্য স্টেটমেন্ট হবে এখন। স্টেটমেন্টটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। আমরা যদি স্ট্রাকচারটা দেখি, স্ট্রাকচারটা ছিল এরকম, স্টেটমেন্টটা থাকবে কিসের ভিতরে? কার্লি ব্রেসের ভিতরে। এখন স্টেটমেন্টটায় কি হবে? স্টেটমেন্টটায় হবে বারবার প্রিন্ট। তাই ফর লুপ হচ্ছে গিয়ে এমন একটা জিনিস যে বারবার এই কাজটা করবে, এখানে যা থাকবে। তো এখানে আমরা দিব প্রিন্টটা, যাতে বারবার প্রিন্ট হয়। তো প্রিন্ট অ্যাপ দিব এবং এখানে লিখব যে ধরো একটা যে কোনো একটা লেখা, ধরো আমি লিখলাম এইচএসসি ব্যাচ 2024, ধরো এটা লিখলাম। এবং এরপরে একটা নিউ লাইনের জন্য একটা ব্যাকস্পেস দিতে হবে। ব্যাকস্ল্যাশ এন দিলে এটা নতুন লাইনে চলে আসবে এবং এখানে একটা সেমিকোলন দিতে হবে। এই প্রিন্ট এর লাইনটা শেষ। এবং এই স্টেটমেন্ট এখনো কিন্তু শেষ হয় নাই। কেন শেষ হয় নাই? কারণ এটা এইখানে এসে এটা হচ্ছে কমপ্লিট, অর্থাৎ এখন প্রিন্ট বারবার হবে। তো এইটা যখন কাজ শেষ হবে, প্রথমে কি এটা জিনিস একটু বুঝিয়ে দেই। আই যখন 1, অর্থাৎ আই যখন 1 এবং 10 থেকে এই মানটা ছোট, তাহলে প্রিন্ট হবে এটা। তাহলে এটা কি? এটা হচ্ছে এই প্রিন্টটা হওয়ার পরে আই এর মানে এক বাড়বে। এটার মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আই প্লাস প্লাস, আরেকটা হচ্ছে প্লাস প্লাস আই। এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে এই আই প্লাস প্লাস দেওয়ার অর্থ হচ্ছে আগে কাজ করবে পরে এক বাড়বে, আর এর অর্থ হচ্ছে আগে এক বাড়বে পরে কাজ করবে। তো আমরা একটু দুইটা দেখি জিনিসটা কিভাবে হয়। আমরা যদি এখন এটা প্রিন্ট করি, তো দেখো 10 বার লেখা আসছে, 1 2 3 4 5 6 7 8 9, 10 বার লেখা আসছে। কেন 10 বার লেখা আসছে? কারণ এইখানে যদি একটু খেয়াল করো যে i ইকুয়াল টু 1 এবং কন্ডিশনটা i 10 থেকে ছোট হইতে হবে, হইলে প্রিন্ট হবে এটা। তাহলে হইছে i 10 থেকে 1, তো 10 থেকে ছোট, 1 থেকে শুরু করছি আমরা, 10 থেকে ছোট, তাহলে এইচএসসি বেস একবার প্রিন্ট হইলো। হওয়ার পরে বলছি এটা হলো পুশড ইনক্রিমেন্ট, অর্থাৎ পরে ইনক্রিমেন্ট হবে, পরে বাড়বে এক। তাহলে পুশড ইনক্রিমেন্ট যেহেতু এটা, তাহলে এটার মান পরে এক বৃদ্ধি পাইছে, তাহলে 2 হয়েছে। 2 10 থেকে ছোট, তো সে আবার প্রিন্ট করবে এটা, পরে এক বাড়বে 3 হবে, 3 ও 10 থেকে ছোট, করে করে যখন 10 হবে, 10 ও 10 এর সমান, তো প্রিন্ট হবে। কিন্তু পরে আবার একবারে যখন 11 হবে, তখন দেখবে এই কন্ডিশনটার মানে নাই। যেহেতু মানে নাই, সেহেতু লুপ থেকে বের হয়ে যাবে। তো আমরা বারবার প্রিন্ট করা দেখলাম। এখন এরপরে যেটা, সেটা ধরো 1 থেকে 10 পর্যন্ত প্রদর্শন, অর্থাৎ 1 2 3 4 করে 10 পর্যন্ত লেখা উঠবে। তো এটা সংখ্যা লেখা উঠবে কিভাবে? আমরা এটা করতে পারি, আমরা এইখানে এটাও ঠিক ইন্ট আই ধরলাম, যে এটা হচ্ছে একটা ভেরিয়েবল আই। এবং এখন আমরা কি করব, এখন বারবার প্রিন্ট করব সংখ্যাটা, আই এর মানটা প্রিন্ট করব। অর্থাৎ ফর আই শুরু হবে 1 থেকে, যেহেতু 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে, তাহলে আই শুরু হবে 1 থেকে, এবং আই কত পর্যন্ত যাবে? 10 পর্যন্ত যাবে, যেহেতু 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে। এখন কিন্তু অন্য কোনো লেখা প্রিন্ট করতেছি না, আমরা এই আই এর মানটাই প্রিন্ট করব। অর্থাৎ আই 1 যখন, তখন 1 প্রিন্ট হবে। তারপরে যখন আই 1 বাড়বে, অর্থাৎ আই প্লাস প্লাস হবে, তখন 2 প্রিন্ট হবে। এরকম করে করে তাহলে আমাদের এখানে যে প্রিন্টটা হবে, সেটা হবে কি? সেটা হবে পার্সেন্ট ডি, কারণ এটা আই ইন্টিজার, আমরা আই ধরছিলাম কি ইন্টিজার। এখন সংখ্যা যেহেতু প্রিন্ট হবে, তাই পার্সেন্ট ডি। এবং আমরা এখানে ধরো একটা ব্যাক স্ল্যাশ দিয়ে এন দিলাম, নিউ লাইনে চলে যাবে। আর এখানে কমা দিয়ে দিতে হবে আমাদের আই। কেন আই দিতে হবে? কারণ আমরা জানি প্রিন্টে বা স্ক্যানএফ এগুলো লিখলে এই মানটা কার, এটা সাইডে লিখে দিতে হয়। স্ক্যানএফে আগে n% দিতে হয়, কিন্তু প্রিন্টএফে আগে n% দিতে হয় না। তাহলে এখন আমরা যেহেতু এটা দিলাম, এখানে আমরা সেমিকোলন দিয়ে দিব একটা। দেখো যখন আই 1, তখন আই একটা 10 থেকে অবশ্যই ছোট, আর এখানে এসে 1 প্রিন্ট হয়ে যাবে। হওয়ার পরে আই প্লাস প্লাস হয়ে 1 বাড়বে, বা এটা 2 হবে। তো এখন আই এর মান 2, এটাও 10 থেকে ছোট, তো প্রিন্ট হবে 2। এরকম করে 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 10 ও প্রিন্ট হবে, কিন্তু যখন 11 হবে, তখন এটা আর প্রিন্ট হবে না, কারণ 11 তো 10 থেকে ছোট না, সে বের হয়ে যাবে লুপ থেকে। এই জায়গা থেকে সে বের হয়ে যাবে, বের হয়ে এখানে অন্য কোনো কাজ আর নাই, তাই কোড এখানেই শেষ হয়ে যাবে। আমরা যদি রান করি, দেখো 1 থেকে কত পর্যন্ত আসছে? 10 পর্যন্ত আসছে। আমরা মজার ব্যাপারটা দেখাই, এখানে যদি 1 থেকে, আমি এখানে 1 না দিয়ে দিতাম 5, তাহলে শুরু হতো কত থেকে? 5 থেকে। এই যে দেখো, এখান থেকে শুরু হবে 5 থেকে।
কারণ প্রথম সংখ্যাটা আমি ইনিশিয়ালাইজেশনে কত দিয়েছি 5। আচ্ছা, আরেকটা মজার ব্যাপার দেখাই, সেটা হচ্ছে আমি যদি এখানে আই প্লাস প্লাস না দিয়ে, অর্থাৎ এক বাড়বে না, অর্থাৎ প্রতিবার যোগ করার পরে আই ইকুয়াল টু আই প্লাস 2, অর্থাৎ আই এর মান 2 বাড়বে। অর্থাৎ প্রথমে ধরো 1, এই জন্য প্রিন্ট হইলো, হওয়ার পরে এখানে এসে 1 এর সাথে 2 যোগ হলে 3 হয়ে যাবে, তারপরে আই হয়ে যাবে 3। কেন? কারণ এটা আমি এখন প্লাস প্লাস না দিয়ে আই ইকুয়াল টু আই প্লাস 2 দিয়েছি। এর অর্থ হচ্ছে আই এর মান প্রতিবার 2 বাড়বে। তো প্রথমে 1 হওয়ার পরে এটা 3 হয়ে যাবে, 3 প্রিন্ট হওয়ার পরে 5 হয়ে যাবে, 5 প্রিন্ট হওয়ার পরে 7 হয়ে যাবে। অর্থাৎ এখন এটা দেখো 1 3 5 7 9, কারণ 10 প্রিন্ট হবে না, কারণ 9 প্রিন্ট হবে যখন আবার 2 বাড়লে 11 হয়ে যায়, 11 তো 10 থেকে ছোট, 11 তো আর প্রিন্ট হবে না, এর জন্য 9 পর্যন্তই প্রিন্ট হবে। তো এইভাবে আমরা যে কোনো রকম লিখতে পারি। আমি এখানে আই প্লাস 3ও দিতে পারি। তো আই প্লাস 3 দিলে কি হবে, প্রতিবার 3 করবে না, প্রথমে 1 পরে 3 যোগ হয়ে 4 দেখাবে, 1 এর পরে 4, 4 এর সাথে 3 যোগ হয়ে পরে 7 দেখাবে, 7 এর সাথে 3 যোগ হয়ে পরে 10 দেখাবে। কারণ লুপের কাজই হচ্ছে কি, প্রতিবার সেই স্টেটমেন্টের জন্য প্রিন্ট করবে এবং প্রিন্ট করার পরে সে এসে ইনক্রিমেন্ট করবে। এটার কাজ হচ্ছে আপডেট করা, মানটা আপডেট করবে। আয়ের মান 1 থেকে এটা প্রিন্ট হয়ে আইসা আপডেট হবে এইখানের লেখাটার সাথে, আপডেট হয়ে আবার মিলাবে কন্ডিশন, যদি কন্ডিশন বলে ট্রু তাইলে আবার আসবে প্রিন্টে। এটাই হচ্ছে লুপের কাজ। আচ্ছা, এখন আসো এ টু জেড প্রিন্ট করা। এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট হবে, তাহলে এ থেকে জেড এগুলো তো ক্যারেক্টার, তাই না? তো ক্যারেক্টার কিভাবে প্রিন্ট হয়? ক্যারেক্টার প্রিন্ট হয় অবশ্যই ক্যারেক্টার আনতে হবে, অর্থাৎ CHAR ক্যারেক্টার। এখানেও আই লাগবে, কারণ আই হচ্ছে এ থেকে জেড পর্যন্ত তো যাইতে হবে। আচ্ছা, এখন আমাদের প্রিন্টের জন্য এখানে কি করতে হবে, ফর আই ইকুয়াল টু, এখন কিন্তু একটা জিনিস এখানে, আই হবে শুরু কত থেকে বলো তো, শুরু হবে এ থেকে, কি থেকে, এ। তো এ হচ্ছে যেহেতু একটা ক্যারেক্টার, আমরা জানি ক্যারেক্টারের মধ্যে সিঙ্গেল কোটেশন দিতে হয়। কি দিতে হয়? সিঙ্গেল কোটেশন। এখানে দেব আই এ থেকে শুরু এবং জেড পর্যন্ত যাবে। কি পর্যন্ত? সর্বোচ্চ লিমিট হচ্ছে জেড পর্যন্ত যাবে, এবং আই হবে কি +1, আই +1 অথবা আই প্লাস প্লাস। এর অর্থ কি, এ থেকে শুরু হবে, প্রথমে প্রিন্ট হবে কে, এ। তো এইখানে আমাদের %d দিতে পারবো না, যেহেতু এটা ক্যারেক্টার, তাহলে আমাদের ফরম্যাট স্পেসিফাই হতেছে সি। প্রথমে এ, তো এ প্রিন্ট হবে, এ তো জেড থেকে ছোট, অর্থাৎ আলফাবেটিক্যালি এ জেড থেকে ছোটই হয়, তো এ জেড এর আগে, তার মানে ছোটই বোঝায়। তো কেন ছোট অথবা সমান দিলাম জেড এর, কারণ জেডও তো প্রিন্ট হইতে হবে, তাই এ থেকে জেড পর্যন্ত বুঝাইলাম। এ প্রিন্ট হওয়ার পরে এক বাইরে বি হবে, বি ও জেড থেকে ছোট, প্রিন্ট হবে। তারপরে এক বাইরে সি হবে, সিও প্রিন্ট হবে। তারপরে এক বাইরে ডি হবে, ডিও প্রিন্ট হবে, করে জেড পর্যন্ত যাবে। জেড থেকে একবার লিখে আর কিছু হবে হবে না, তখন আর এটা লুপ থেকে বের হয়ে যাবে। এখন যদি আমরা এটা রান করি, দেখো আমাদের এখানে একটা প্রবলেম চলে আসছে। সেটা হচ্ছে কি, আমাদের এইখানে এই জায়গাটা আমরা ইকুয়াল টু দিয়ে দিয়েছি আই প্লাস প্লাস, শুধু কি আই প্লাস প্লাস। তাহলে আমরা যখন এটা রান করব, এখন দেখবো এ থেকে এই যে একদম জেড পর্যন্ত আসছে। কেন নিচে নিচে আসছে বলো তো? এই যে আমরা একটা \n দিয়েছি, এর মানে একবার প্রিন্ট হবে, নিচের লাইনে নিউ লাইনে নিয়ে আসবে। আমরা যদি এরকম না দিতাম তাহলে দেখো কি হতো, আমরা যদি এই ব্যাকস্ল্যাশটা না দিতাম, তাহলে যদি প্রিন্ট করতাম, তাহলে দেখো সব এক লাইনে চলে আসবে, সব এক লাইনে। তাহলে নিউ লাইনের কাজটা হচ্ছে নিচের লাইনে, প্রত্যেকবার প্রিন্ট এক্সিকিউট করার পরে নিচের লাইনে নিয়ে আসবে। আচ্ছা, তো আমরা এখান থেকে এ টু জেড প্রিন্ট করার পরে আমাদের এরপরে যে কাজ, সেটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত বিজোড় সংখ্যা প্রদর্শন। অর্থাৎ ধরো অনেকগুলো সংখ্যার বিজোড় সংখ্যা দেখানো। এটা তো আমরা একটু আগেই দেখাইলাম বিজোড় সংখ্যা। কিভাবে বিজোড় সংখ্যা দেখায়? অর্থাৎ আই শুরু হবে 1 থেকে এবং শেষ হবে কত পর্যন্ত, ধরো n পর্যন্ত। n যেহেতু দেওয়া, মান দিলে মান, n দিলে n, এটা কোডে যা আছে তাই। এবং বিজোড় সংখ্যা মানে কি বলতো, 1 থেকে শুরু হলে পরবর্তী সংখ্যায় যেতে হলে প্লাস প্লাস দিলে তো 2 হয়ে যাবে, কারণ প্রথমে 1 প্রিন্ট হবে, এটা আবার %d দিতে হবে, যেহেতু এটা পূর্ণ সংখ্যা। ক্যারেক্টারের জায়গায় ইন্টিজার দিতে হবে, যেহেতু পূর্ণ সংখ্যা, কারণ আমরা সংখ্যা প্রিন্ট করব, ক্যারেক্টার না। তো এখন এইখানে 1-এর প্রিন্ট হওয়ার পরে পরবর্তীতে 1 বাড়লে 2 হবে, কিন্তু আমরা তো বিজোড় সংখ্যা দেখাবো, তাহলে আমাদের 2 বাড়াইতে হবে, অর্থাৎ i ইকুয়াল টু i প্লাস 2। তো প্রথমে 1 প্রিন্ট হওয়ার পরে 2 যোগ হবে 3 প্রিন্ট হবে, 2 যোগ হবে 5 করে যোগ হবে, পরে n পর্যন্ত যাবে, কিন্তু n এর তো একটা ভ্যালু লাগবে। আমরা এমনিতে রান দিলে কিছু দেখাবে না, বলবে n কি বেটা,
এন নিয়ে আসছো কই থেকে তুমি, এন রে সরাও। তো এন রে তো আমার সরাইতে পারবো না, তো এন আমি পরীক্ষার খাতায় এনই লিখে আসবো, অসুবিধা নাই, কারণ ওইখানে তো রান হবে না। নর্মালি যদি আমরা মান দিই তাহলে দেখো কি হয়, মান দিলে 1 থেকে 10-এর ভিতরে সব বিজোড় সংখ্যাগুলো চলে আসবে, 1 3 5 7 9। এই তো আবার বিচ্ছিরি রকমের দেখাইতেছে, কারণ আমরা ব্যাকস্ল্যাশ এন দিই নাই, নিউ লাইন দিই নাই। তো দেখো নিউ লাইন দিলে সুন্দর করে নিচে নিচে আসবে 1 3 5 7 9। আমরা এখানে অনেকগুলা ব্যবহার করতে পারি। আচ্ছা, বিজোড় সংখ্যার পরে আসে 5 10 15 20 এরকম সংখ্যা, মানে 5 গ্যাপ, কত গ্যাপ, 5 গ্যাপ। তাহলে আমরা একটু এখানে দেখি, শুরু হবে 5 থেকে, শুরু হবে 5 থেকে, আই এর মান 5 থেকে শুরু। ধরো কত পর্যন্ত যাবে, অনেক পর্যন্ত, ধরো 50 পর্যন্ত যাবে, দিলাম। আই 5 করে করে বাড়বে, অর্থাৎ আই প্লাস 5। তো প্রথমে আই 5 প্রিন্ট হবে, তারপরে 5 বাড়বে 10 হবে, 10 হয়ে 10 দেখবে 50 থেকে ছোট, 10 প্রিন্ট হবে। আবার এখানে গিয়ে ইনক্রিমেন্ট হবে, 5 বেড়ে 15 হবে, আবার দেখবে 15 50 থেকে ছোট, ওকে প্রিন্ট। প্রতিবার ইনক্রিমেন্ট করে কন্ডিশন চেক, প্রতিবার ইনক্রিমেন্ট করে কন্ডিশন চেক, এই যে লুপের মতো ঘুরবে ঘুরবে ঘুরবে। যখন দেখবে না 50 থেকে বড় হয়ে গেছে, তখন সে লুপ থেকে বের হয়ে যাবে। অর্থাৎ এখানে দেখো 5 10 15 20 25 30 এরকম করে চলে আসছে। এইভাবে আমরা এই সংখ্যাগুলো কি করতে পারি, প্রিন্ট করতে পারি। আচ্ছা, এরপরে 1+2+3 এরকম ধারার যোগফল, অর্থাৎ এখন আমরা প্রদর্শন করব না, এখন আমরা যোগফল বের করব। এতক্ষণ আমরা করেছি কি, একটা লেখার একাধিকবার প্রদর্শন করা, 1 থেকে 10 পর্যন্ত লেখা প্রদর্শন করা, অনেকগুলা ভ্যালুরে প্রদর্শন করা, অর্থাৎ মানটাই প্রদর্শন করছি। কিন্তু এখন প্রদর্শন না করে এই মানগুলারে জাস্ট যোগ করব, যোগফলটা দেখাবো, অর্থাৎ মানগুলো থাকুক, আমরা জাস্ট যোগ করব। ধরো নর্মাল 1 2 3 4 করে ধারা পর্যন্ত আমরা যোগ করব, তো শুধু যোগফলটা আমাদের এইখানে প্রিন্ট হবে। এখানে কিন্তু এই সংখ্যা প্রিন্ট হবে না, 1 2 এরকম প্রিন্ট হবে না, এই টোটাল সবগুলো যোগ করে কত হয় এই জিনিসটা প্রিন্ট হবে। তাহলে এটার জন্য আমরা লুপের ভেতরে প্রিন্ট রাখতে পারবো না, প্রিন্ট তো বারবার প্রিন্ট করা, লুপ মানে কি এখানে এসে বারবার প্রিন্ট হবে, কিন্তু আমরা যোগফল তো একবারই প্রিন্ট করব, তাই প্রিন্ট আমরা লুপের ভিতরে রাখবো না। লুপের ভিতরে কি করব, বারবার যোগ করব। অর্থাৎ ধরো আমাদের 1 থেকে 10 পর্যন্ত যোগ করা, অর্থাৎ আই সমান শুরুতে 1 যাবে 10 পর্যন্ত, এবং প্রতিবার 1 বাড়বে। তার মানে এটা ধরো আমরা একটু এই পাশে যদি লিখি, প্রথমে 1, হ্যাঁ, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7 8 9, ধরো 10, এইগুলা যোগ হবে। যোগফল কত, এখানে যোগফল ধরো 10 আর 9 19 আর 8 কত 27 34 40 45 49 52 54 55, ঠিক আছে, এটার একটা সূত্রই আছে। আচ্ছা, তো 55 চলে আসছে, এটা হচ্ছে এই 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল, ঠিক আছে। যদিও এটা আমরা এমনি বের করতে পারতাম, n × n + 1/2, তাও আমরা একটু গাধার মতো খাটুনি খাটলাম, ঠিক আছে। তো আমরা খাটুনি খাটি ভালোর জন্যই, দেখি এখন কি হয়। i = 1, i একের যখন i শুরুতে 1, যোগ কার সাথে হবে, পরে 2 এর সাথে হবে, তারপরে এই দুইটার যোগফল কার সাথে যোগ হবে, এই 3 এর সাথে যোগ হবে, তারপরে এই তিনটার যোগফল কার সাথে যোগ হবে, 4 এর সাথে। অর্থাৎ লুপ মানে কি, প্রতিবার i এর মান 1 বাইরা 2 হবে, 2 বাইরা 3 হবে। তাহলে যোগটা আমরা এখানে, যেহেতু যুগও একটা ভেরিয়েবল, যুগের মান দেখানোর জন্য আমার একটা সাম ভেরিয়েবল নিতে হবে। যেহেতু যুগ আমার একটা ফলাফলকে আমার একটা মানের মধ্যে রাখতে হবে, মানটা তো রাখতে হবে কোনো জায়গায়। এখন আমি ধরো আলুর সাথে টমেটো কিনতে পারি, টমেটো রাখবো কোথায়, ওইটা আরেকটা ভেরিয়েবলে রাখবো, অর্থাৎ আরেকটা মান মানেই আরেকটা ভেরিয়েবল। এখন আমি এখানে কি দিব, এইখানে আমি যোগ করব সাম। এখন শুরুতেই সাম সমান কি, আমি কিছু একটা লিখতে তো হবে। এখন যোগ করব কার সাথে, যোগ করব এই ভ্যালুগুলোর সাথে। এটা এইভাবে লেখা হয় যে, ধরা হয় শুরুতে সাম হচ্ছে 0 থাকে, যোগফল কোনো কিছুই থাকে না, সাম হচ্ছে 0। তারপরে সাম এই 0-র সাথে আই যোগ করতে হবে প্রতিবার। এই লুপের মান কি, লুপের মান হচ্ছে প্রতিবার আসবে এখানে, অর্থাৎ যখন i সমান 1, তখন এই i এর মান 1, 10 থেকে ছোট হইলে কন্ডিশন আসবে। সাম 0, 0-র সাথে 1 যোগ হবে, 0 আর 1 যোগ করলে কত হবে, 0 আর 1 যোগ করলে হবে 1। তাহলে প্রথমে এই যোগফলটা হচ্ছে 1, অর্থাৎ সাম হচ্ছে 1। এখন সাম সমান 1 থাকবে, তারপরে 1 বাইরা 2 হবে। এই যে দেখো আমরা আবার এখানে i = দিচ্ছি, i++, শুধু i++।
মানে আই এক বাড়বে, তো আই এক বেড়ে কি হবে 2 হবে। তো আই যখন 2, এটা 10 থেকে ছোট, এই 2 আসবে এখন, এই আই এর মান এখন 2। আর সাম কত? সাম হচ্ছে এই যে 1, কারণ আগের বার আমি 0 সাথে 1 যোগ করে সামের মান আপডেট করে আমরা 1 রেখে দিছি, অর্থাৎ এখানে 1 হয়েছিল। এখন এই 1 এর সাথে 2 এসে যোগ হবে, তো 1 এর সাথে যখন 2 যোগ হবে তখন এটা হয়ে যাবে কত? 3। এখন কিন্তু এই সামের মান হচ্ছে কত? 3। এখন সামের মান কত? 3। আর আই এর মান 1 বাড়বে, বাইরে কত হবে? 3 হবে। দেখো প্রথমে আই ছিল 1, 0 সাথে যোগ হয়েছে, হয়ে সাম হয়েছে কত? 1। আর আই এর মান 1 থেকে বাইরে কত হয়েছে? 2। 2 হয়ে আবার এসে যোগ হয়েছে কার সাথে? সামের সাথে। সাম ছিল কত? 1, আরো যোগ হয়েছে 2, তো 2 আর একে কত হইলো? 3। এখন আই এর মান কত ছিল? 2, তো আই আবার 1 বাড়বে, বাইরে 3 হবে, কারণ বারবার বাড়বে লুপ পর্যন্ত যত সময় পর্যন্ত ঠিক থাকে। তো 2 বেড়ে 3 হয়ে, 3 তো 10 থেকে ছোট, 3 আসবে যুগে, 3 এসে আবার সাম ছিল 3, 3 এর সাথে যোগ হবে, যোগ হয়ে যাবে কত? যোগ হয়ে যাবে 6। অর্থাৎ এখন সাম কত? এখন সাম হচ্ছে 6। আর আই তো 3 ছিল, এক বাইরে এখন হবে কত? 4। এখন 4 তো 10 থেকে ছোট, আবার 4 আসবে সামে, আইসা সাম ছিল 6, 6 এর সাথে যোগ হবে 4, হবে কত? 10। এখন সাম কত? 10, অর্থাৎ লুপ হইতেছে বারবার। 10 সাম, আর আই 4 থেকে এক বাইরে হবে কত? 5, তো 10 এর সাথে কে যোগ হবে? 10 এর সাথে যোগ হবে 5, হবে 15। এখন সাম হচ্ছে 15, আর আই 5 থেকে এক বাইরে হবে কত? 6, তো 6 তো 10 থেকে ছোট, আবার ঢুকবে লুপে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত নিয়ম মানে বারবার লুপে আসবে। তো 15 সাথে আবার যোগ হবে কত? 6, হবে কত? 21। এখন এই 21টা হচ্ছে সাম, আর আইটা হচ্ছে 6, 6 আই 1 বাড়বে, কাজ শেষ, আবার 1 বাড়বে, 7 হবে। 7 10 থেকে ছোট, আবার আসবে, আইসে 21 এর সাথে কে যোগ হবে? 7। 21 এর 7 কত? 28। এখন কি হবে? সামের মান কত? 28। এখন সাম হচ্ছে 28, আর আই কত? 7। তো 7 এখন 1 যোগ হবে, যোগ হয়ে কত হবে? 8। তো 8 হইলে এই সামের সাথে 28 এর সাথে এসে যোগ হবে কত? 8, কত হবে? 36। এখন যোগফল কত? 36। আর আই কত? 8, আই 1 বের হবে কত এখন? 9। 9 তো 10 থেকে ছোট, আইসা আবার সামের সাথে যোগ হবে, তো 36 এর সাথে এখন 9 যোগ হয়ে হবে কত? 45। এখন সাম কত? 45। তো কাজ শেষ সামের, আবার আই 1 বাড়বে, কারণ কাজ শেষ মানে আই বাড়া, বাইরা তারপরে চেক। তো 9 বাইরা 10 হবে, 10 তো 10 এর সমান, মানে ঠিক আছে মানছে, আবার লুপে আসবে, আইসা 45 এর সাথে কে যোগ হবে? 45 এর সাথে যোগ হবে 10, হবে কত? 55। এই যে 55 হইল, এটা এখন সাম। এখন আই এর মান 10, এক বাইরে হবে 11, আসবে কন্ডিশন চেক করতে, দেখবে 11 তো 10 থেকে ছোট না, সমানও না, তাইলে কন্ডিশনের মধ্যে 11 বড় হয়ে গেছে, লুপ থেকে এখন সে বের হয়ে যাবে। তখন বের হয়ে সে কি করবে? যোগ তো এখানে হয়ে থাকলো, তাই না? দেখাই নাই তো আমরা মান, তাই এই পুরা যোগফলটা আমরা যেহেতু একবার দেখাবো, তাই প্রিন্টএফ দিয়ে আমরা এখানে দিব পূর্ণ সংখ্যা, যেহেতু পার্সেন্ট ডি, বা আমরা এখানে লিখতে পারি দা, এর আগে লিখতে পারি দ্য সাম ইজ পার্সেন্ট ডি, এটা আমার ইচ্ছা মতো লিখতে পারি। আর পার্সেন্ট ডি কেন দিলাম? এই যোগফলটা তো আমার একটা পূর্ণ সংখ্যা, এটা তো প্রদর্শন করতে হবে প্রিন্টে, তো মানটা তো আমি জানি না কত, এটা আমি পার্সেন্ট ডি, সেটা কিসের মান? এই যোগফলের মান, এই জন্য কমা দিয়ে পরে এখানে দিব সাম। তার মানে এই পার্সেন্টের মধ্যে এসে সামের যে ফাইনাল মানটা, লুপ কাজ শেষ হওয়ার পরে তো সামে একটা মান স্টোর হয়ে আছে, এই ভেরিয়েবলের মানটা এখানে এসে লেখা উঠবে দ্য সাম ইজ এত, লুপ শেষ হওয়ার পরে। আমরা যখন এখানে এখানে এই যে এই লাইনগুলো কাটতে হবে, এটা এটা তো কোডের বাইরে, এটা আমরা এমনিতেই রাফ করলাম, এই হচ্ছে আমাদের কোড। এখানে আমরা যদি রান করি, এই যে দ্য সাম ইজ 55, দেখছো? আমরা যদি এখানে 100 পর্যন্ত লিখি, তাহলে 100 পর্যন্ত যোগ হয়ে যাবে, এই যে 1 থেকে 100 পর্যন্ত 5050। তো এইভাবে আমরা একটা কোড দিয়ে যে কোনো ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করতে পারবো, একের জায়গায় 2 দিতে পারবো। এখন এটারে বিভিন্ন রকমের পরবর্তীতে তোমরা আরো আপডেট করতে পারবো। এমন হইতে পারে যে তুমি চাইতেছো সে 1 থেকে এরকম বিজোড় সংখ্যাগুলো হবে, অর্থাৎ 1 3 5 এগুলোর যোগ হবে, তাহলে একই কোড। এখন 1 ছিল প্রথমে, আইসা সাম 0 এর সাথে 1 যোগ হবে, পরে 1 বাইরে 2 হবে, 2 যোগ হবে, কিন্তু আমরা তো 2 চাই না, আমরা চাই 3 5 বিজোড় সংখ্যা। তাহলে 1 এর সাথে 1 যোগ হওয়ার পরে 0 এর সাথে, পরে বাইরা 3 হইতে হইলে কি করতে হবে? আপডেশনে দিতে হবে i সমান হবে গিয়ে i প্লাস 2, অর্থাৎ 2 বাড়বে, 1 এর সাথে 2 বাইরা 3 হবে, আবার 3 এর সাথে 2 বাইরা 5 হবে, এরকম করে করে কি হবে? বাড়তেই থাকবে। তাহলে এখানে হবে i প্লাস 2 দিলে সব বিজোড় সংখ্যা। ধরো আমরা 10 পর্যন্ত
বিজোড় সংখ্যার যোগফল বেরোবে এখন, সেটা কত 25। তো এইভাবে আমরা কি করতে পারি, বিজোড় সংখ্যাগুলোর যোগফল বের করতে পারি। যেমন মনে করো 5 পর্যন্ত দিলাম, তাহলে কি কি যোগ হবে, 1 3 আর 5, 1 আর 3 কত 4, 4 আর 5 কত 9। তো আমরা প্রিন্ট করি, দেখো কত আসবে 9। দেখতে পারছো, তোমরা আসলে আমার থেকে বেশি পারো। তারপরে বিজোড় সংখ্যাগুলোর পরে এখন কি যোগ ধারা, এটা তো আরো সহজ। জোড় সংখ্যা 2 4 6, তো আমরা এখন এইটাতে যাই। 2 4 6 মানে শুরুতে 2, তাহলে ইনিশিয়ালাইজেশন 2 থেকে, এবং ধরো আমরা 10 পর্যন্ত যোগ করব, কিন্তু 2 থেকে শুরু, সবগুলো জোড় সংখ্যা, তো 2 এর পরে 3 হইলে হবে না, 2 এর পরে কত হইতে হবে 4, তাহলে এটা ঠিক আছে i+2, অর্থাৎ 2 এর সাথে পরে 2 যোগ হয়ে কত হবে, প্রথমে 2 আসবে, যোগ হবে শূন্যর সাথে 2 হবে, যোগফল 2, তারপরে 2 গিয়া i যেহেতু 2, i 2 এর সাথে আরো 2 যোগ হয়ে 4 হবে, 4 10 থেকে ছোট, i এর যোগফলের সাথে 4 যোগ হবে, তো 4 আর 2 তখন হবে 6, সাম হবে 6, আর এই 4টা আবার বাইরে হবে 6, তারপর 6 দেখবো 10 থেকে ছোট, আইসা যোগ হবে এখানে, তো এখানে আইসা যোগ 6 6 12 হবে, আবার 6 গিয়ে আই যেহেতু এখন 6, এটা আরো 2 বের হবে 8, 8 আইসা আবার এখানে যোগ হবে, হবে 10 এর সাথে যোগ হবে, 6 এর সাথে কত ছিল, 8 ছিল, তো 8 এর সাথে না না, প্রথমে ছিল 2, 2 এর সাথে 0 যোগ হবে, তো হবে 2, পরে হলো 4 আই, 4 এর সাথে 2 যোগ হলো 6, পরে 4 বেড়ে হলো 6, 6 এর সাথে 6 যোগ করে হলো 12, পরে 6 বেড়ে হলো 8, 8 12 সাথে যোগ হলো 20, পরে 8 বেড়ে হলো 10, 20 এর সাথে 10 যোগ হয়ে হবে 30। তাহলে আমরা যদি এখন এইটারে রান করি, তাহলে আমরা দেখতে পারবো কত 30, এই যে হচ্ছে 30, মানে জোড় সংখ্যাগুলো যোগ হইতেছে বারবার, 2 এর পর থেকে 10 পর্যন্ত যতগুলো জোড় সংখ্যা আছে এগুলা শুধু যোগ হবে। আচ্ছা, এখন আমরা আসি, যোগ শেষ, এখন আসি আমরা পাওয়ারের ক্ষেত্রে, অর্থাৎ যোগ করব কিন্তু উপরে পাওয়ার থাকবে। পাওয়ার আমরা কিভাবে লিখি, পাওয়ার আমরা লিখি এইভাবে, অর্থাৎ POW দিয়ে, ধরো 2 এর উপরে পাওয়ার আছে, তাহলে 2, 1, এর অর্থ হচ্ছে 2 টু দি পাওয়ার 1, বা a এর পাওয়ার 1, তাহলে a টু দি পাওয়ার 1, এটা হচ্ছে পাওয়ার লেখার সূত্র, বুঝতে পারছি। অর্থাৎ ধরো কোনো একটা মান আছে, POW দিয়ে 5, 1, এর অর্থ হচ্ছে কি 5 এর পাওয়ার 1। তো এইভাবে আসলে আমরা কি করতে পারি, কোনো জিনিসের উপরে পাওয়ার দিতে পারি। এখন পাওয়ার হয়ে হয়ে যোগ, এখানে ছিল কি শুধু i এর সাথে যোগ, এখানে ছিল শুধু 2 4 6 যোগ, কিন্তু এখানে কার সাথে যোগ, এখানে 1 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 2, 3 এর পাওয়ার 2, অর্থাৎ 1 i এর মান, এই i এর সাথে আবার শুধু যোগ হইতেছে না, পাওয়ারের সাথে যোগ হইতেছে, অর্থাৎ এটা হবে কি, এটা হবে i, ধরো 1 থেকে শুরু 10 পর্যন্ত যাবে, এবং প্রতিবার 1 বাড়বে, কারণ এখানে আমাদের কোডে ছিল 1 এর পরে 2, 2 এর পরে 3, এগুলো i এর ভ্যালু। আর উপরের পাওয়ার, এটা আমরা কিভাবে আনবো, এটা আনবো সাম প্লাস পাওয়ার i, 2, এতে কি হবে দেখো, প্রথমে i এর মান যখন 1, তখন এই সাম তো শূন্য, প্রথমে শূন্য, i 1 আসবে এখানে, 1, 2 মানে কি 1 এর পাওয়ার 2, অর্থাৎ যোগফল হবে 1 এর পাওয়ার 2 এর সাথে, অর্থাৎ 1 স্কয়ারের সাথে 0 যোগ হবে, যোগ হওয়ার পরে i 1 বাইরে 2 হবে, 2 তো 10 থেকে ছোট, পরে 2 আসবে এখানে, তো i এর মান এখন 2, তো 2, 2 মানে কি 2 স্কয়ার, আগের যোগফলের সাথে 2 স্কয়ার যোগ হবে, তারপরে i এর মান আবার 1 বাড়বে, বাইরে 3 হবে, 3 ও ছোট আছে, তো আসবে আবার 3 এখানে, আগের যোগফলের সাথে এখন যোগ হবে 3 স্কয়ার, অর্থাৎ এই যে এখানে আমার 3 স্কয়ার, এই 3 স্কয়ারটা এখানে হবে। এরকম করে যত পর্যন্ত সংখ্যা দেওয়া আছে, এই সব সংখ্যাগুলোর পাওয়ারের সাথে যোগ হতে থাকবে, পাওয়ারের সাথে যোগ হতে থাকবে, অর্থাৎ নিচের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, 1 2 3 4, এটা হচ্ছে আমার i, এটা হচ্ছে আমার i, নিচের ভ্যালুটা আগে থাকে, এই আইটা চেঞ্জ হচ্ছে, কিন্তু পরেরটা ফিক্সড 2, সবগুলোর উপরেই কি আছে 2 আছে, এই জন্য আমি সবগুলোর উপরে 2 যেহেতু আছে, আমি একবারে 2 লিখে দিছি, এখানে আর চেঞ্জ করতে হয় নাই, যাতে বারবারই এই i এর মান চেঞ্জ হবে, কিন্তু উপরে কে থাকবে 2 থাকবে, এবং এই পুটাটা যোগ হবে, প্রতিবার যোগ হওয়ার পরে আবার এটার সাথে যোগ হবে, আবার এই যোগফলের সাথে আবার এরকম একটা যোগ হবে, অর্থাৎ প্রথমে 1 স্কয়ার যোগ হবে, তারপর এই যোগফলটার সাথে আবার 2 স্কয়ার যোগ হবে, আবার এই যোগফলটার সাথে 3 স্কয়ার যোগ হবে, এরকম আমি যত পর্যন্ত দিব, ধরো আমি এখানে 3 পর্যন্ত দিলাম, তাহলে 3 স্কয়ার, প্রথমে 1 স্কয়ারে 1, তারপর 2 স্কয়ারে 4, 4 আর 1 5, তারপরে 3 স্কয়ারে 9, 9 আর 5 14, অর্থাৎ এটার আনসার হওয়ার কথা 14, এই যে 14, ঠিক আছে। তো আমরা এইভাবে কি করব, পাওয়ারগুলো যোগ করে দেব।
আচ্ছা, এখন আমরা আসি, যখন এটা হইতে পারে এমন যে এখন নিচের মানটা ফিক্সড 5, উপরের মানটা 1 2 3 4 করে বাড়তেছে, অর্থাৎ পাওয়ার চেঞ্জ হইতেছে। তাহলে আমরা চেঞ্জ করি তো আই এর মান, তাই না? তাহলে আইটা এখন পাওয়ারের উপরে আছে আর নিচের মানটা ফিক্সড, তাহলে নিচে 5 আর আইটা পাওয়ারে, অর্থাৎ 5 ফিক্সডই রইছে। কিন্তু প্রথমে যখন আই 1, তখন আই 1 হলে 5 এর পাওয়ার 1 যোগ হবে, তারপরে 1 বাড়বে 2 হবে, তখন 5 এর পাওয়ার 2, 1 বাড়বে 2 3 হবে, 5 এর পাওয়ার 3, এরকম করে যোগ হবে। অর্থাৎ আমাদের এখন নিচেরটা যেহেতু ফিক্সড, এটা আমি 5 লিখে ফেলছি, আর পাওয়ার যেহেতু 1 2 3 করে বাড়তেছে, সেহেতু আমি এখানে আইটা দিয়ে দিছি 2 নম্বরে, তাহলে এটা হবে পাওয়ারে। তাহলে প্রথমে কি হবে, প্রথমে 5 এর পাওয়ার 1, তাহলে 5 একে 5 এর পাওয়ার 5, তারপরে 5 স্কয়ার, 5 স্কয়ারে কত, 5 স্কয়ারে 125, 125 আর আগের ছিল 5, হলো কত 130। তারপরে আই এর মান আবার 1 বাড়বে 3 হবে, তখন হবে 5 কিউব, তো 5 কিউবে 125, 125 আর আগের হচ্ছে 30, তো 125 আর 30 কত 155। আমরা যদি এটার আউটপুট বের করি হচ্ছে 155। এই হচ্ছে আমাদের এগুলা। এখন আমাদের ধারা ফর লুপের কাজগুলা শেষ। এখন যে কাজটা হচ্ছে আমাদের করতে হবে, সেটা হচ্ছে এই ফর লুপের কাজগুলাই আমরা অন্য আরো ভাবে করতে পারি। সেটা হচ্ছে হোয়াইল লুপ। কি লুপ? হোয়াইল লুপ। হোয়াইল লুপটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের ফর লুপে যেরকম ছিল 3টা কন্ডিশন একটার ভেতরে, অর্থাৎ এরকম ছিল, প্রথমে ইনিশিয়ালাইজেশন, তারপরে কন্ডিশন, তারপরে আপডেশন। সেম জিনিসটাই হোয়াইল লুপে এরকম, ইনিশিয়ালাইজেশনটা শুরুতে অর্থাৎ লুপের আগে করে ফেলতে হয়, কত থেকে শুরু হবে এটা আগে বলে দিতে হয়। শুধু কন্ডিশনটা থাকে হোয়াইলের ভেতরে আর আপডেশনটা থাকে স্টেটমেন্টে। অর্থাৎ আমরা যদি একটু দেখি এখানে হোয়াইল লুপটা কিরকম থাকে, হোয়াইলের প্রথমে ইনিশিয়ালাইজেশনটা থাকে, অর্থাৎ এই যে আমরা এই কোডটা আমরা যদি একটু পাশাপাশি নিয়ে দেখাইতে চাই, ধরো আমাদের এই সেম কোডটাই আছে, তো এখন আমাদের কি করতে হবে, এই যে এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। হোয়াইল লুপের জন্য আমরা যদি একটু নিচে এই কোডটা করতে চাই, তাহলে আগে লিখতে হবে i ইকুয়াল টু 1, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এটা আগে লিখে দিতে হবে। এই যে সাম ইকুয়াল টু 0 লিখছেন এখানে যেরকম, এই সাম ইকুয়াল টু 0 লেখার পরে এখানে দিতে হবে i ইকুয়াল টু 1, তারপরে গিয়ে দিতে হবে হোয়াইল লুপ। তো হোয়াইল দিয়ে হোয়াইলের ভিতরে কন্ডিশন i লেস দেন ইকুয়াল টু 3, অর্থাৎ একই কোড আমরা এইভাবে লিখব। তো যখন i 3 থেকে কি ছোট অথবা সমান, তখন কি হবে, তখন কিছু স্টেটমেন্ট এক্সিকিউট হবে, অর্থাৎ এই ফর লুপের মতোই। সেটা হবে কি, যোগফল দেখাবে, সাম ইকুয়াল টু সাম প্লাস পাওয়ার 5, i। তো এখন করবে কি, এইখানের মধ্যে আমাদের কাছে সামটা হবে গিয়ে সাম প্লাস পাওয়ার 5, i, মানে সে যখন i সমান 1, এই i 1 হইলে এটা i অবশ্যই 1 3 থেকে ছোট, তাইলে সে স্টেটমেন্ট করে ফেলবে। এখানে যেরকম ছিল i 1 i 3 থেকে ছোট, তাহলে স্টেটমেন্ট করে ফেলছে। তারপরে এক বাড়ছে, এই এক বাড়াটা আমরা এখন এই যে এটা নিচে দেব, অর্থাৎ এইখানে আমরা দিব i ইকুয়াল টু i প্লাস 1, অথবা আমরা এরকম দিতে পারি i প্লাস প্লাস। এর অর্থ একই দাঁড়ালো। তার মানে এই জিনিসটাই ফর লুপের যে 3টা ছিল স্টেটমেন্ট বা কন্ডিশন, এর মধ্যে প্রথমটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এটা আমরা হোয়াইল লুপের শুরুতেই দিয়ে দেব। তারপরে হচ্ছে এই যে কন্ডিশন, এটা আমরা হোয়াইলের ভেতরে দেব। তারপরে হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে কি আপডেশন বা ইনক্রিমেন্ট, এটা আমরা কোথায় দিব, এটা যেহেতু আমরা স্টেটমেন্টের পরেই কাজে লাগে, এটা আমরা স্টেটমেন্টের পরেই দেব, সব পুরা বাকি সেম। তো এখন আমরা তারপরে এই যে প্রিন্ট করব, এটা কি করব, তারপরে প্রিন্ট করব। তো লুপের বাইরে এসে, এখন বারবার তো প্রিন্ট করব না, একবার প্রিন্ট করব। তো প্রিন্ট এফ, এখানে আমরা দিয়ে দেব কি, দা সাম ইজ পার্সেন্ট ডি, অর্থাৎ এটা এখন এখানে আমাদের সাম লিখে দিতে হবে, যাতে এই পার্সেন্টের মান এই সাম থেকে নিয়ে আসে। তো আমাদের এইটা আমরা এখান থেকে এখন যদি কেটে দেই, এইটা হচ্ছে আমাদের এই সেম কোডটাই হোয়াইল লুপ দিয়ে করলাম, সেম কোডটাই আমরা কি দিয়ে করলাম, হোয়াইল লুপ দিয়ে। তাইলে এখন এই জিনিসটা আমাদের রান করলে আগের মতোই চলে আসবে কত, 155। এখানে একটা জিনিস একটু খেয়াল করার দরকার, সেটা হইতেছে যে এখানের মধ্যে কিন্তু প্রিন্ট আমরা বারবার করব না, এই জন্য আমরা স্টেটমেন্টের বাইরে লিখতেছি সব সময়। আমরা যদি স্টেটমেন্টের ভেতরে লিখতাম তাহলে কিন্তু বারবার প্রিন্ট হয়। আমরা একটু দেখাই, এখানে আমরা যদি এখানে লিখি দা সাম ইজ পার্সেন্ট ডি, তারপরে আমরা কমা দিয়ে সাম লিখি, তো সে কি করবে আমি বলি, সে হচ্ছে একবার সাম যোগ করবে,
যোগ করে এটা প্রিন্ট করবে, করে আবার লুপে যাবে, আবার যোগ করবে, করে আবার ওই যোগফলটা প্রিন্ট করবে, করে আবার যাবে, বারবার প্রিন্ট করবে। আমরা দেখাই এটা, এখানে ধরো আমরা ব্যাকস্ল্যাশ দিয়ে দিলাম, অর্থাৎ প্রতিবারের যোগফলটা সে একবার প্রিন্ট করবে। আমরা তো প্রতিবারের যোগফল দেখাইতে চাচ্ছি না, তো আবার এখানে আমরা ধরো আরেকটা ব্যাকস্ল্যাশ এন দিলাম, তো এটা দিয়ে নিউ লাইনে আসবে যাতে একটু আলাদা বোঝা যায়। তো আমরা দেখাই এই জিনিসটা কিরকম হয়। এই যে দেখো, প্রথমে দ্য সাম ইজ 5, কারণ কি ছিল, প্রথমে 5 এর পাওয়ার 1 দেওয়ার কারণে এটা 0 সাথে যোগ হয়ে 5 এর পাওয়ার 1 মানে 5, তো সাম হচ্ছে প্রিন্ট করে ফেলছে সে, দ্য সাম ইজ 5। তারপরে যখন আই এর মান 2 হইলো, 2 হওয়ার পরে এটাও তো 3 থেকে ছোট, তো আসবে সে আইসা সে 5 এর পাওয়ার 2 হলো 5 স্কয়ারে 25, 25 এর সাথে 5 যোগ করে দেখো লিখছে 30। তারপরের বার কি হইলো, তারপরের বার 1 বাইরা 3 হইলো, এখন আই 3 এর সমানই হওয়ার কারণে আবার আসবে লুপের ভেতরে। আচ্ছা 5 কিউবে 125 আর আগের ছিল কত 30, তো 125 আর 30 এ 155। এখন আবার আই 1 বাড়বে 4 হবে, লুপে গিয়ে দেখবে 4 তো না, 4 তো হবে না, তো সে লুপ থেকে বের হয়ে যাবে, বের হয়ে সে প্রিন্ট করবে, প্রিন্ট করবে কে ওই সামটাকে, যে সামটা 155 লাস্ট যে মানটা ছিল সেইটা। এই জন্য এখানে আবার কত আসছে, আবার আসছে 155, অর্থাৎ এইটা তো লাস্ট আপডেটেশন ছিল, তারপরে আবার এটা এখানে যোগফল হয়ে চলে আসবে। তো এই জন্য আমরা বারবার যেহেতু যোগফল দেখাবো না, একবার যোগফল দেখাবো, এই জন্য লুপের ভিতরে আমরা এই যোগফলটা লিখি না, আমরা লুপ শেষ করার পরে বাইরে গিয়ে এই প্রিন্টএফটা দিব যাতে একবারই প্রিন্ট দেখায়, যোগফলটা একবারই দেখায়, কিন্তু মান বারবার দেখাইতে হবে। যেমন 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো দেখাও, তো ওই 1 দেখাইতে হবে, 2 দেখাইতে হবে, তখন গিয়ে আমরা এখানে কি করি, তখন গিয়ে আমরা এইখানে ধরো আমরা এই যে এখানে দেখাবো 1 2 3, বা এখানে ধরো 10 পর্যন্ত দেখাবো, এই হোয়াইল লুপ দিয়ে 1 থেকে 10 পর্যন্ত দেখাবো, আই সমান 1, আই 10 পর্যন্ত যাবে, এখন প্রিন্ট হবে সংখ্যাগুলা, তাহলে প্রিন্ট এফ ওই আগের মতো %d ব্যাকস্ল্যাশ, এখন আমরা এই সংখ্যাটাই প্রিন্ট করব, কি প্রিন্ট করব এই সংখ্যাটা, তাহলে আই প্রিন্ট করব, অর্থাৎ যখন আই 1 তো আই প্রিন্ট হবে, তারপরে 1 বাড়বে, একবার বাড়াইছি আমরা, বাড়াই নাই, এখানে আবার এই প্রিন্ট এফ এর স্টেটমেন্ট শেষ হলে কিন্তু সেমিকোলন দিতে হয়। হোয়াইলের জন্য কিন্তু এই স্টেটমেন্টগুলো হইতেছে, এই জন্য হোয়াইলের এখানের পরে কোনো সেমিকোলন নাই। তারপর এখানে কি দিতে হবে, আই প্লাস প্লাস, এই আই 1 বাড়বে, এটার পরেও দিতে হবে সেমিকোলন। তো এইখানে আই বাড়ার পরে আবার কি হবে, 2 হবে, আবার প্রিন্ট হবে 2, আবার 1 বাড়বে 3 হবে, 3 10 থেকে ছোট করে করে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10। তো এই হচ্ছে অবস্থা। এখানে যদি আমরা ইকুয়াল টু না দিতাম তাহলে কিন্তু 9 পর্যন্ত প্রিন্ট হইতো, কারণ 10 এর শুধু লেস দেন দিছে, এই যে 9 পর্যন্ত প্রিন্ট হয়েছে। আমরা যদি এখানে বিজোড় সংখ্যা দেখাইতে চাই তাহলে কি করতে হবে, i ইকুয়াল টু i প্লাস 2, এই যে ইকুয়াল টু i ইকুয়াল টু i প্লাস 2, ধর বেড়া i ইকুয়াল টু i প্লাস 2 মানে i প্রথমে 1, তারপরে 1 প্রিন্ট হওয়ার পরে 2 বাড়বে 3 হয়ে যাবে, তারপরে আইসা আবার দেখবে কন্ডিশন 3 তো 10 থেকে ছোটই আছে, আবার প্রিন্ট হবে, প্রিন্ট হয়ে আবার 2 বাড়বে, 2 বাইরে যত হয় ততই। এখানে আউটপুট দেখি, এই যে 1 3 5 7 9। তো এইভাবে আমরা বিজোড় সংখ্যাও দেখাইতে পারি, এভাবে আমরা কি করতে পারি, বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা যদি দেখাইতে হয় তাহলে শুরু করবো ধরো 0 থেকে, কারণ 0-র সাথে 2 যোগ করলে কত হবে, পরে 2 হবে, 4 হবে, এরকম হবে। তো এখানে দেখো আমরা 0 থেকে দেখানোর কারণে এখান থেকে চলে আসবে যে 0 2 4 6 8, আর আমরা যদি 0 না দেখাইতে চাই তাহলে 2 থেকে দিব, অর্থাৎ আমরা এখানে দিব শুরুতে i হচ্ছে 2, তাহলে দেখো শুরুতে আসে 2 এবং কত পর্যন্ত গেছে, 8 পর্যন্ত গেছে। কেন বলতো, কারণ যখন 8 হয়ে যাবে আবার আবার প্রিন্ট হবে 8, 8 প্রিন্ট হওয়ার পরে যখন 2 যোগ হয়ে 10 হবে, আমরা তখন দিছি 10 থেকে ছোট, 10 এর সমান দিই নেই, এই জন্য 10 প্রিন্ট হবে না। সে যখনই দেখবে 10 তখনই এখান থেকে সে গলা ধাক্কা দিয়ে বের করে দিবে, বলবে বেটা এখানে তোমার কোনো কাজ নাই, বের হয়ে যাও, তো তখন রিটার্ন করে ফেলবে। এইভাবে আমরা সেম কোডগুলাই যেগুলো আমরা ফর লুপ দিয়ে করতে পারি সেগুলো হোয়াইল লুপ দিয়েও করতে পারি। কনফিউশন লাগতেছে, আমরা একটা টেস্ট করে দেখি। ধরো এইখানে এই যে আছে, এগুলো তো করলাম, এই সবগুলো একই জিনিস, এই যে পাওয়ার, এটা 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 সবগুলো একই জিনিস। এই যে ধরো A to Z প্রিন্ট করা, এটা আমরা হোয়াইল লুপ দিয়ে কি করতে পারতাম, অবশ্যই করতে পারতাম। কিভাবে করতাম, এই যে আমরা ক্যারেক্টার প্রিন্ট করতেছি, তাহলে আমরা দিব কি ক্যারেক্টার, ক্যারেক্টার ধরো আমরা x ধরলাম, এটা A to Z যে কোনোটাই প্রিন্ট করবো, এ থেকে Z পর্যন্ত প্রিন্ট করব, বা এটা আমরা ক্যারেক্টার i ধরলাম এবং i এর ভ্যালু কিভাবে দিব, দেখো আমরা শুরুতেই i বলে দিতে হবে। তো শুরুতে i বলে দিতে হবে, আমরা বলছিলাম a থেকে z পর্যন্ত প্রিন্ট করলে শুরুতেই a আছে,
ক্যারেক্টার, সিঙ্গেল ক্যারেক্টার সবসময় কিন্তু সিঙ্গেল কোটেশনের ভিতরে থাকে, মনে থাকতে হবে। আই এ থেকে শুরু, এই যে শুরুটা দিলাম, এবং আই কত পর্যন্ত যাবে, আই জেড পর্যন্ত যাবে, এই জেড পর্যন্ত যাবে। তো প্রিন্ট হবে এখন কে, আই। তো এটা তো পার্সেন্ট ডি না, এটা ক্যারেক্টার মানে কি সি, এবং আই প্রতিবার এক বাড়বে, না হলে এর পরে কিন্তু বি হবে না, এরপরে হয়ে যাবে সি যদি আমরা 2 বাড়ায় দিই। তো এ যেহেতু জেড থেকে ছোট, প্রিন্ট হবে এ, তারপরে এক বাইরা বি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক বলছি, এখন দেখি। এই যে এবিসিডি করে করে হয়ে গেছে। আমরা মজার ব্যাপার দেখি, মজার ব্যাপার হচ্ছে আমরা যদি এখানে 2 দেই, তাহলে এরপরে কিন্তু বি প্রিন্ট হবে না, এরপরে হবে সি, সির পরে ডি না হয়ে হবে ই, এরকম করে 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 যাবে। বুঝতে পারছি কথাটা? আচ্ছা, আমরা যদি এখানে 2 না দিয়ে দিতাম 5, তাহলে এরপরে 5টা পরে যেটা সেটা হইবে, এরপরে কি এফ হবে, এফ এর পরে 5 যাওয়ার পরে কে হবে, এরকম করে করে হবে। অর্থাৎ এটা হচ্ছে সেই আপডেশন, অর্থাৎ আই এর মান বাড়ার পরে কত হইলো এটা। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এক্সাম্পল গুলা। আমরা হোয়াইল লুপ গুলা দেখলাম, হোয়াইল লুপের কিভাবে কাজ করে। এখন ডু হোয়াইল দেখবো, অর্থাৎ একই জিনিস ভিন্ন রকম লেখা। অর্থাৎ ধরো এই যে হোয়াইল, এই হোয়াইলের মধ্যে একটু খেয়াল করো, এই জায়গায় হচ্ছে স্টেটমেন্ট কাজ হয়, আর এটা হচ্ছে তার কন্ডিশন। তো ডু হোয়াইল মানে কি, হোয়াইল হোয়াইলের জায়গায় থাকবে, কিন্তু এটা হবে তখন ডু, অর্থাৎ এই জায়গাটা হবে কি ডু। আমরা এখানে সামনে লিখবো শুধু জাস্ট ডু, ডু এটা, কিন্তু হোয়াইলটারে শুরুতে না দিয়ে এখন আমরা দিব শেষে, আর কিছু না, হোয়াইলটা দিব শেষে, বাকি সব সেম। তো এটাই হচ্ছে ডু হোয়াইল। হোয়াইলের জিনিসটাই থাকবে একই, জাস্ট এই স্টেটমেন্টটা ডুতে ঢুকবে, আর হোয়াইলটা। আর এখন হোয়াইল যেহেতু ডুর পরে আসছে এবং হোয়াইলের পরে আর কোনো স্টেটমেন্ট আমরা লিখবো না, এই প্রিন্টএফ অলরেডি আগেই হয়ে গেছে, এই জন্য আমরা এখানে দেবো একটা সেমিকোলন। তো দেখো একই জিনিস ঘটবে, এই যে আগের মতো 5টা ব্যবধান করেছিল দেখে, প্রথমে এ হয়েছে, যেহেতু এ, সে কি করবে, এ প্রিন্ট করে 5 বাড়াবে, তারপরে যে কন্ডিশন দেখবে, কন্ডিশন দেখে আবার এই যে আগের মতোই, তারপরে আবার এফ হবে, এফ দেখবে জেড থেকে ছোট, প্রিন্ট হবে, আবার 5 বাড়বে, কে হবে, প্রিন্ট হবে, এরকম করে চেক করবে। অর্থাৎ একই জিনিস হলো। বুঝতে পারছি? না বুঝতে অসুবিধা নেই, আবার দেখতেছি আরেকটা। আমরা ধরো এরকম আগের মতো ধরো আমরা একটা আমরা আরেকবার 1 থেকে 10 পর্যন্ত একটা যুগের একটা কোড লিখি। তাহলে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে ইন্টিজার আই, এবং আই এর মান ধরো নাই কিছুই, এখন যোগফল তো, তাই আমরা ধরো এখানে সাম একটা লাগবে যোগফল, আর আই তো হচ্ছে 1 2 3 4 এগুলা যোগফল হচ্ছে এগুলার যোগফল জমা হওয়া। তাহলে এখানে আমরা আই ইকুয়াল টু, না আমরা সাম হচ্ছে 0, যোগফলটা প্রথমে 0। এখন আমরা দিব while। এখন বলছিলাম while-এর আগে কি দিতে হয়, while-এর আগে দিতে হয় i এর মানও দিতে হয়। অর্থাৎ এটা আমরা ফর লুপে শুধু ফরের ভেতরে প্রথমে দেওয়া লাগে কি, ফরের লুপে প্রথমে i এর মানটা দিতে হয়। অর্থাৎ শুরুতে i এর মানটা কত, অর্থাৎ শুরু হইতেছে কোনটা থেকে, সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশনটা যেহেতু while-এর আগে দিতে হয়, তো এখানে আমরা দিব i শুরু হচ্ছে 1 থেকে। এখন দিব while। তো আইটা কত পর্যন্ত যাবে বলো তো, আমরা ধরো দিলাম 10 পর্যন্ত যাবে, 10-এর সমানও হতে পারে। এখন দিলাম আমরা স্টেটমেন্ট, স্টেটমেন্ট হচ্ছে কি যোগ হবে, বারবার যোগ হবে, প্রিন্ট হবে একবার। তাহলে while i less than equal to 10, এখানে sum equal to sum plus i, অর্থাৎ i sum প্রথমে 0 আর i এর সাথে যোগ হবে, তো i 1, 0-এর সাথে 1 যোগ হবে, অর্থাৎ আগের মতোই। তারপর 2 হবে, আইসা আগেরটার সাথে যোগ হবে, আবার 1 বাড়বে, অর্থাৎ 1 বাড়বে, বাড়বেটা কি লিখছি, এটা হচ্ছে এখানে দিতে হবে, অর্থাৎ স্টেটমেন্টের পরেই i প্লাস প্লাস। তো বাড়ার পরে আবার এসে কন্ডিশন চেক করবে, 3 হবে, আইসা যোগ হবে, যোগে আবার 1 বাড়বে, 4 হবে, করে করে যোগ করে করে, এটা হচ্ছে পুরা যোগফলটা হওয়ার পরে বাইরে আমরা দিব printf %d, sum। এই হইতেছে কি আমাদের যোগফলটা। তো আমরা এটা আগেও করছিলাম, 1 থেকে 10 পর্যন্ত যোগফল, এই যে 55, কোনো কিছু লিখি নাই। এটা আমরা ডু হোয়াইল দিয়ে করলে কি করতাম, এই হোয়াইলটা জাস্ট কোথায় আসতো, নিচে আসতো, এই হোয়াইলটা জাস্ট এখানে আসতো, আর এটারে আমরা দিতাম কি ডু, বাকি আর কিছু চেঞ্জ করতে হতো না। অর্থাৎ ডু এটা, হোয়াইল যখন এটা, অর্থাৎ কথাটাই এরকম যে এটা করো যখন এটা, আগে ছিল কি যখন এটা করো এটা। তো এটার মধ্যে কি পার্থক্য হইলো, ঘুরে ফিরে তো এক জিনিসই। আচ্ছা যাই হোক, তো ওরা দিছে এরকম, আমরা এই জন্য এরকম শিখি। এখন হোয়াইলের এখানে যেহেতু স্টেটমেন্ট শেষ, এই জন্য এখানে আমাদের এখানে সেমিকোলন দিতে, অর্থাৎ ডু হোয়াইলে কিন্তু হোয়াইলের সাথে একটা সেমিকোলন আছে, বাট শুধু হোয়াইলে নাই। এখন যদি আমরা এটা রান করে ফেলি, তাহলে দেখব সেই আগের মতো
আগেরই মতো প্রিন্ট হয়ে যাবে 55। এভাবে আমরা ডু হোয়াইল ফর লুপ তিনটাই একভাবে একসাথে ব্যবহার করতে পারি। তো এই রিলেটেড আমাদের যে প্রবলেমগুলো আসে সেগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এরকম ধারার যোগফল আসে, যে এই ধারাগুলা থাকে, এই ধারাগুলার যোগফল করো, এই ধারাগুলা বা কোনো একটা টেক্সটকে একাধিকবার দেখাও।